আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজর স্বামী গল্পে 6 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। মেঘ, আম্মু তোমার কি হয়েছে? এমন করতেছো কেন তুমি? আলুয়া বানু দ্রুত এগিয়ে এসে মেঘের হাত দুটো চেষ্টা করলো ধরে রাখার, কিন্তু মেঘ তখন এক ঘোরের মধ্যে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ রেখে অবিরাম ধারা কাঁদতে কাঁদতে আর্তনাদ করে বলল, মা মা ওই দেখো ঝিলিঝিলি ঝুলছে, ওই দেখো ফ্যানের সাথে কেমন করে ঝুলে আছে মা, ওরে নামাও, ওকে বাঁচাও মা, ও মরে যাবে। মেয়ের এই করুণ আর্তনাদ আর ঝিলির নামটা শোনা মাত্রই আলুয়া ভানুর বুকটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। পুনরায় সেই একরাশ তীব্র কষ্ট আর ভয় আবার তার বুকে এসে আশ্রে পড়ল। তিনি আর এক সেকেন্ডেও দেরি না করে পরম মমতায় জড়িয়ে ধরলেন নিজের অবুঝ মেয়েকে, শক্ত করে চেপে ধরলেন নিজের বুকের সাথে। মেঘের চুলের মাথায় হাত বুলাতে বুলাতে নিজের কান্না চেপে ধমকের সুরে কিন্তু নরম গলায় বললেন, ও কিছু না মা, ওসব কিছু না, সব তোমার মনের ভুল। কোথায় ঝিলি? ঝিলি তো এখানে নেই মা, ও তো অনেক আগেই দূরে চলে গিয়েছে। শান্ত হও আম্মু, শান্ত হও। মায়ের বুকে অমন আর চেনা হাতের স্পর্শ ধীরে ধীরে মেঘুর ভিতরে সেই কাল্পনিক ঝড়টা কিছুটা শান্ত হয়ে এলো। তবে তখনও তার পুরো শরীরটা কাঁপছিল, চোখ দিয়ে অজেরে অস্ত্র জড়িয়ে পড়ছিল। সে মায়ের বুকে মাথা রেখে একদম দুর্বল ভাঙা গলায় বলল, মা পানি খাবো। আলুয়া ভানু চট করে টেবিলের ওপর থেকে পানির জগটা থেকে এক গ্লাস পানি ঢেলে মেঘুর সামনে ধরলেন। মেঘু যেন এক মরণ তৃষ্ণায় নিয়ে গ্লাসটা ধরে ঢকঢক করে পুরো পানি এক নিঃশ্বাসে পান করে নিল। পানি খাওয়া শেষ হলে আলুয়া ভানু আলতো করে মেঘুকে বিছানায় শুয়ে দিলেন। তারপর নিজেও মেয়ের পাশে শুয়ে তার মাথায় হাত বুলাতে বুলাতে গুনগুন করে ঘুম পাড়াতে লাগলেন। বেশ কিছু সময় পর মেঘুর দীর্ঘ ও শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আলুয়া ভানু বুঝলেন মেয়েটা অবশেষে ঘুমের রাজ্যে তলিয়ে গিয়েছে। তিনি আগলা আলোয় মেঘের সেই মায়াবী চোখে জ্বলে ভিজা শ্যামলা ফেসটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেঘুকে নিয়ে ওনার চিন্তার কোনো শেষ নেই। চোখের সামনে নিজের আরেকটা মেয়ের মতো আদরের ঝিলিককে যেভাবে হারিয়ে যেতে দেখেছেন, সেইভাবে একটা নরপশু আর মিথ্যা ভালোবাসা জ্বলে পড়ে একটা ফুটফুটে প্রাণ আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাতে আলুয়া ভানুর মাতৃত্ব বিচরণ হয়ে গিয়েছিল, আর সেই ভয়টা আজ ওনার বুকে স্থায়ীভাবে বেঁধেছে। তা তো তিনি মেঘুকে এত করা শাসনে রাখেন, কারণ অকারণে সবার সামনে গালমন্দ করেন। একটা তো ভয় তার একমাত্র চঞ্চল মেয়েটাও যদি কোনোদিন ওই ঝিলির মতো সমাজ আর পুরুষের মিথ্যা ভালোবাসায় শিকার হয়ে যায়, তবে হারিয়ে যাবে। মাতো সন্তানের সুরক্ষার জন্য বুকের ভিতরে এইটুকু ভয় আর শাসন নিয়ে জমে রাখা ওর স্বভাব। বুড় হয়েছে রাতে ইসমাইল চাঁদ, দিগন্ত বিলীন হয়ে আকাশে ডানা মেলছে লাল কমলা সূর্যের আভা। পাখিদের কিচির মিচির মির্জাবাড়ির নিস্তব্ধতা ভাঙতে মেঘের চোখ থেকে ঘুমের ঘোর পুরোপুরি ছুটে গেল। আধো আধো চোখ খুলে সে বিছানায় তাকালো। নিজের নরম হাতের ওপর একটা বড় লুমুস আর উষ্ণ পুরুষালী হাতের অস্থিরতা টের পেরেও এবার সে এতটুকু ঘাবলালো না বা চিৎকার চলল না, কারণ অবেচন মনে সে খুব ভালো করেই জানে এই পরম নিরাপদ হাতটি কার। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। তার হাতে সামান্য নড়াচড়ার মাঝে হাতটি মালিকের ঘুম ভেঙে গেল। মেঘুকে ওভাবে বিছানায় উঠে বসতে থাকতে দেখে সাঁতার মাস্টার দপধপ করে উঠে বসলেন। অত্যন্ত চিন্তিত আর ব্যাকুল মুখে মেয়ের কপালে হাত রেখে প্রশ্ন করলেন, এখন কেমন লাগছে তোর মা? শরীরটা ঠিক আছে তো? মেঘ তার বাবার মুখের দিকে চিরচেনা ভর্তা আর মলিন ভাবটা দেখে এক চিলতি মায়াবে হাসি বাসল। বাবার শক্ত বাহুটা ধরে দু হাত দিয়ে জড়িয়ে ধরে সেখানকায় নিজের মাথাটা এলিয়ে দিয়ে বলল, ও আব্বু, আমি একদম ঠিক আছি, তুমি শুধু শুধু এত চিন্তা করো না। মুখে মিষ্টি হাসি ফুটিয়ে সে বাবাকে ভুলানোর এক আপ্রাণ চেষ্টা চালালো, যাতে বাবার রাতে ওই ঝড়ের কথা ভুলে যান। মাস্টার মেয়ের হাতে আলতো করে চুমু খেয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যে আমারই মা রে, তোরে এভাবে ছটফট করে দেখলে এই বুড়ো বাপের চিন্তা তো হবেই। মেঘু এবার একটু গাল ফুলিয়ে আদরি গলায় বলল, জানি জানি, আমি তোমার মরমুহুমা আম্মা যান, মরমুহুম্মা আম্মা যান। কার্বন কফি তো, তাই তো তোমার এত প্রীতি আমার লাইগা। বাবার সাথে মেঘের সম্পর্কটা ঠিক বিচারানো বাবার মেয়ের খুব গম্ভীর নয়, বরং একদম বন্ধুর মতো। মেয়ের মুখে নিজের মায়ের নাম আর এই রসজ্ঞতা কথা শুনে মাস্টার মশাই নিজের সব কষ্ট ভুলে হু হু করে হেসে উঠলেন। ঠিক তখনই দরজার পর্দা ঠেলে হাতে চায়ের কাপ নিয়ে ঘরে প্রবেশ করলেন আলুয়া ভানু। সারা রাত চোখের পাতা এক করতে না পারায় ক্লান্তির ছাপ এই দুই মধ্যবয়স্ক মানুষের চেহারায় স্পষ্ট ফুটে উঠেছে। মেঘ তার মাকে দেখে
একটু হেসে পরিস্থিতি হালকা করার জন্য বললেন, দেখো আম্মু, তোমার মাইয়া কিন্তু একদম ঠিক আইয়া গিয়েছে। হ্যাঁ, কিন্তু মেঘুর এই হাসি মুখ দেখেও আলুয়া ভানুর মনের ভিতরে চিন্তার রেশটুকু কাটল না। তিনি গম্ভীর মুখে চায়ের কাপটা টেবিলে রেখে মেয়ের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। মায়ের এমন থতমতে ভাব দেখে মেঘু আবার বাবার দিকে চেয়ে একটু তর্জরি সুরে বলল, দেখেছো আপু, মেয়ের সুস্থ দেখা তোমার আদরের আলুয়া কেমন গুমরা করে কয়রা রাখছে মুখ। মন কইতেছে আমার সুস্থ দেখা উনি একটু খুশি হয় নেই। মেয়ের এমন উল্টো কথায় খোঁচা মেরে আলুয়া ভানু আর নিজেকে ধরে রাখতে পারল না। তিনি বরাবরের মতো খেকিয়ে উঠে বললেন, এই বেয়াদব মাইয়া, একদম চুপ থাকবে। আমি মরতেছি আমার জেলায়, আর এই মাইয়া আইছে খুঁচা মারা দিতে। এই আরু, এই তুই আমারে এত জ্বালাস কেন রে? আমারে কি তোর মানুষ মনে হয় না? তোর এই পাগলামো আর চিন্তায় আমি কবে জানি স্ট্রোক করে মরি। মায়ের এই কঠিন শাসনের আড়ালে লুকিয়ে থাকা তীব্র ভয় আর ভালোবাসাটা এবার মেঘুর মনকে ছুঁয়ে গেল। সে মায়ের দিকে ছলছল নয়নে তাকিয়ে অন্তত আবগীয় কণ্ঠে বলল, আইটি কি আম্মু? আও, মুখ দিয়ে এমন কথা কইও না। তুমি আব্বু আর দুই ভাই ছাড়া এই দুনিয়ায় আমার আর কেডাই আছে বলো? মায়ের দিকে চেয়ে মেঘুর চোখ দুটো এবার অস্ত্রতে ভরে উঠল। মেয়ের চোখে সেই টলমলে পানি আর কান্না মুখ দেখে সাঁতার মাস্টার আর আলুয়া ভানু কলিজায় যেন এক মুহূর্তে ছলক করে উঠল। মেয়ের কান্না সহ্য করার ক্ষমতা তো কোনো বাবা মায়েরই থাকে না। সাঁতার মাস্টার এবার বউকে ধমক দিয়ে বললেন, তুমি এবার চুপ করো তো আলু, মেয়েটা মাত্র সুস্থ হলো, ওরে আর কথা শোনানোর আর কাঁদায় না। মেঘু বাবাকে বুকে নিজের মাথাটা আরো শক্ত করে এলিয়ে দিয়ে চুপ করে রইল। মাস্টার পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আর ওইদিকে আলুয়া ভানু নিজের সব রাগ খুব করে ভুলে গিয়ে ধীর পায়ে মেঘুর একদম কাছে এসে বিছানায় বসলেন। তারপর নিজের দু হাতে শক্ত বাঁধনকে মেয়েকে বুকের মাঝে আগলে নিলেন। মা বাবা এই অভ্যন্তরীণ নিঃশব্দ আর আগলে রাখার নিখাত ভালোবাসা টের পেয়ে মেঘের ঠোঁটের কোণে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। তার ভাঙা মনটা যেন এক মুহূর্তে একরাশ শান্তিতে ভরে গেল। পৃথিবীর সব জোরঝাপটা যেন এইটি ঘরের ভিতরে ভালোবাসার কাছে এসে এক নিমিষেই হেরে গেল। মেজর বাড়ির সুইমিং পুলের পাশে সকলেই মিষ্টি রোদে এক হাত ভর দিয়ে পুষ্প আপ করছিল মির্জা। কেবল একটা ব্ল্যাক সুইমিং প্যান্ট পরা, তার সুগঠিত ও চওড়া অনবদ্রিত শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম চকচক করছে। প্রতিবার নিচে নামা আর ওপরে ওঠার সাথে সাথে বুকের বাহু পেশিগুলো যেন ফুটে ফুটে উঠেছে। বাংলাদেশ আর্মি সেই কঠিন ও কঠোর ট্রেনিংয়ের জীবন্ত ফল এই নিখুঁত মাসল আর বডি। একের পর এক ডিমিশন স্টাইল এক হাত পুশ আপ করতে মেজরকে এই মুহূর্তে দেখতে এতটা মারাত্মক আর আকর্ষণীয় লাগছে যে কোনো মেয়ের বুকে ঝড় উঠাতে বাধ্য। এদিকে দোতলার রুমের সাথে লাগানো বারান্দায় রেলিংয়ে থুতনি ঠেকিয়ে এই পুরো এক্সারসাইজ পূর্ব গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেঘু। অঙ্কুশ সেই অবিশ্বাস্য পুরুষশালী বডি দেখে তার চোখের সামনে যেন সত্যি হলুদ সর্ষের ফুল ফুটতে শুরু করেছে। কি বডি মাইরে! মেঘে হা হয়ে তাকিয়ে থেকে নিজের মনে বিড়বিড় করে বলে উঠল, ইস কি মারাত্মক বডি রে বাবা! না জানি ওনার বউ ওনাকে কিভাবে সামলাবে। ওনাকে সামলাতে যে নাই জানে তার বউটাই মরে। কথাটা মুখ দিয়ে বের হতেই মেঘু নিজের জিভে কামড় দিয়ে বসলো। দূর কী সব আজবি বা নোংরা চিন্তা মাথায় আসছে। নিজের মাথায় একটা চাটি মেরে নিজেই করা শাসনে বললেন, লুচ্চা ছেমরি, চাঁদ সকালে কার কি দেহস তুই? ওই খিটখিটে বেড়ার যদি একবার জানতে পারে তুই ওনার এভাবে গিলতেছিস, তবে তোর জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলবে। চোখ আর জবান সামলা মেঘ চটপট করে ঘরের দিকে চলে যাওয়ার জন্য সে যেন ঘুরবে, অমনি তার চোখ গিয়ে আটকালো নিচে সুইমিং পুলের একদম কাছে থাকা এক তরুণীর দিকে। মেঘ দেখলো একটা মেয়ে পুলের পাশে দাঁড়িয়ে অঙ্কুশের ওই সুটাম শরীরের দিকে কেমন যেন লুপ আর হা করে চোখে তাকিয়ে আছে। মেয়ের এমন তুর্য দেখে মেয়ের ভিতরটা হুট করে জ্বলে উঠল। সে মুখ বাঁকিয়ে মনে মনে বলল, শালা লুচ্চ কোথাকার, কেমন লালসা মাখা চোখে ড্যাব ড্যাব করে গিলছে দেহ। মাগার মাইয়াটা হের মামাতো বোন সুজি না সুজি, জানি না ওই নাক উঁচু করা মেয়েটা। মেঘু নিজের চোখ দুটো ভালো করে বড়গড় করে দেখে তাকালো আবার। না, ওর চোখ একদম ঠিক দেখছে। মেয়েটা আর কেউ নয়, গতকালের সেই ছাদের আড্ডার রূপের বড়াই করা সুচি, যে এক হাত গালে দিয়ে মির্জার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন একই পুলের পানিতে ঝাঁপ দিবে। মেঘ এবার আর নিজেকে বিরক্তির লুকাতে পারল না। বারান্দা থেকে নাক কুচকে অস্পষ্ট সুরে বলল, বেয়াদব ছেমরি একটা, গড়ে ভাই বোন নাই, সকাল সকাল বেডার বেডি দেখতে আইছে
হয়েছে? মেঘ ঘট করে বারান্দায় দরজাটা টেনে ঘরের ভিতরে ঢুকে যেতেই ওইদিকে নিচে একটা ঝটকায় সুইমিং পুলের নীল পানিতে ঝাঁপ দিয়ে পড়ল অঙ্কুশ। পুলের পানিতে শরীরটা এলিয়ে দিয়ে সে এক চিলতি শয়তানি হাসল। আসলে অঙ্কুশ অনেক আগে টের পেয়েছিল যে অপর থেকে কেউ একজন তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর সেই কেউ একজন যে স্বয়ং মেঘলা তা সে আর চোখে দেখে নিয়েছে। মেঘুকে ইমপ্রেস করার জন্যই মূলত সে এতক্ষণ ধরে এক হাতে পুশ আপ করার কঠিন ভাগ্যিক নিচ্ছিল, যাতে তার সিক্স প্যাক বডিটা মেঘ ভালো করেই দেখতে পায় এবং তার রূপে মোহ পড়ে। সূচি যে সেখানে দাঁড়িয়ে লালসা ঝাড়ছিল সেদিকে মেজরের বিন্দুমাত্র ক্ষেপও ছিল না। পুলের পানি হাত দিয়ে সরিয়ে অপরে তাকিয়ে মেজর মনে মনে এক চরম তৃপ্ত নিয়ে বলল, পাখি তুমি আকাশে যতই উড়ো না কেন, তোমার আসল ঠিকানা কিন্তু ঘুরে ফিরে এই মেজরের কাছেই পড়বে। আমি বর্তিত আর কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা তোমার নেই সুইটার হার্ট। পুলের পানি ঠান্ডা থেকে এক ঝটকায় যখন অঙ্কুশ উপরে ঢেলে এলো তখন তার অনাবৃত শরীর বেয়ে টুপ টুপ করে পানি ঝরছে। সে হাত বাড়িয়ে টেবিল থেকে তোয়ালেটা নিয়েই নেয়, নিজের চুলগুলো মুছতে যাবে। অমনি সূচনা একদম গায়ে পড়া স্বভাব নিয়ে ওর ঠিক সামনে এসে দাঁড়ালো। নিজের দুই হাত একসাথে জোড়ো করে এক গাল কৃত্রিম হাসি ফুটিয়ে সে বেশ আহাম্মি গলায় বলে উঠল, অঙ্কুশ ভাইয়া তোমার বডিটা সো অ্যাক্টিভ, একদম লাইক আর হোয়াইট বাটার। আমি তোমায় একটু ছুতে পারি? সূচির মুখে এমন নির্লজ্জ ও সস্তার কথা শুনে অঙ্কুশ ফর্সা কপাল মুহূর্তেই বিরক্তির গভীর ভাঁজ পড়ে গেল। তার মনে মেজাজ এক নিমিষেই বিষে উঠল। সে তোয়ালে নিয়ে ঘাড়টা মুছতে মুছতে সূচির দিকে এক চরম তাসরা কথা আর অব্যা চোখে তাকিয়ে অত্যন্ত কৌশুর গলায় উত্তর দিল, আমার ফিউচার বউ ও বর্তিত আমার ছোঁয়ার রাইট এই দুনিয়ার আর কেউ কোনো নারীরই নেই সূচনা। সো তোমারও থাকার প্রশ্নই ওঠে না। সো ব্যাক। সূচিকে এক প্রকার জঘন্যভাবে ইগনোর করে তার মুখের ওপর একরাশ ঠান্ডা বাতাস ছুড়ে দিয়ে হনহন করে বাড়ির ভিতরে চলে গেল। মেজরের এমন আচরণের অপমান ও অবহেলায় দেখে সূচির রাগে থরথর করে কাঁপতে লাগলো। সে নিজের দু হাত জুড়ে একটা ঝাড়া দিয়ে দাঁত চিবিয়ে চিবিয়ে ফিসফিস করে বলল, তোমার ওই অহংকারের মুখের বউ তো আমি হব অঙ্কুশ ভাই, দেখে নিও। ফুপুমণি নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। এই মেজর বাড়ির বউ আমিই হব, তুমি শুধু আমার, শুধুমাত্র আমার। সূচিও পা থামিয়ে রেগে মেগে মেজাজ লন পেরিয়ে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে বাড়ির ভিতরে তখন সকলের নাস্তার টেবিলে রাজকীয় আসরে বসেছে। মস্ত বড় ড্রয়িং টেবিলে জুড়ে লুচি, আলুর দম, সুজি আর ডিম পজের পরোটা ভাজা। পিঙ্কি আর জুবাইর কায়দের স্ত্রী শিউলি বেগম দুজনে মিলে বেশ হাসি মুখে সবাইকে গরম গরম নাস্তা সার্ভ করছেন। টেবিলে নোমান, অদ্র, আদর, রাহাত আর মেঘু বসেছে। খাওয়ার মাঝে জুবাইর কায়দার মাস্টারের দিকে তাকিয়ে বেশ আন্তরিক গলায় জিজ্ঞাসা করলেন, তা মাস্টার ভাই আপনার খুলনার স্কুল কেমন যাচ্ছে? জুবাইর কায়দারের এমন আপনের প্রশ্নে মাস্টারের মুখের খাবার গেলে এক গলায় আনামানিক হেসে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো যাচ্ছে ভাই সাহেব, তবে পরশু থেকে তো আমার স্কুল ছুটি শেষ, তাই ভাবছি আজ রাতে বাসায় সুপারি বাবা খুলে ফেলে যাব। মাস্টারের এই আশঙ্কি হঠাৎ প্রশ্নের কথা শোনা মাত্রই ড্রয়িং টেবিলের এক কোণে বসা মেঘের উন্নায় গুছানোর হাতটা থমকে গেল। আর ঠিক তখনই পিঙ্কি বেগম হাতের ডিশটা টেবিলে নামিয়ে রেখে বেশ অবাক হয়ে বলে উঠলেন, সে কি দুলাভাই, আর কিছুদিন থাকবেন না? মাত্র তো বিয়েটা শেষ হলো, বাড়িটা একটু ফাঁকা হতেই আপনারা চলে যাবেন? পিঙ্কির কথায় সাত্তার মাস্টার উত্তর দেওয়ার বদলে আলো ভানু মুখ খুললেন। তিনি চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, না রে পিঙ্কি, আর একদম দেরি করা যাবে না, সামনে তো মেঘুর ফাইনাল পরীক্ষা, এখানে আর বেশি দিন থাকলে ওর পড়ার অনেক ক্ষতি হয়ে যাবে, তবু আর কয়টা দিন থেকে যেতে পারো আপু, বাড়িটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। শিউলি বেগমের এমন আকুতি ভরা কথায় আলোয়া বেগম একটু মৃদু হাসলেন। তা কি হয় আপা, নিজের ঘর বাড়ি ফেলে আর কতদিনই বা এভাবে অন্যের বাড়িতে পড়ে থাকবো বলো? শিউলি বেগমও একটু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তাও ঠিক। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, তো সবাই দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পে 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। আজ রাতে মেঘুরা খুলনায় চলে যাবে শুনে ড্রয়িং টেবিলে সবার মনটা খারাপ হয়ে গেল। শুধু একজন ছাড়া, সে হলো সূচি। সে যেন মনে মনে এটাই চাইছিল যে এই কালো মেয়েটা যত সম্ভব দ্রুত মেজর বাড়ি থেকে বিদায় হোক। নাস্তা শেষ করে একে একে সবাই টেবিল ছেড়ে যার যে মতো চলে গেল। দুপুরের দিকে মেজর বাড়ির বিশাল ছাদ বাগানে একা একা দাঁড়িয়ে আছে মেঘ। ছাদের রেলিংটা দু হাতে শক্ত করে ধরে বাহিরের মনমরাহ আবহাওয়া, গাছপালা দুল খেলছে ও দেখছে। প্রকৃতি এই শান্ত রূপ দেখার মাঝেই হঠাৎ করে ওর
কানের কাছে খুব এক গম্ভীর চেনা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। সুইটার, খেলাটা তো শেষ হলো না। অঙ্কুশের এমন আচমকা কথা শুনে মেঘু তীব্রভাবে চমকে উঠে ছিটকে পড়েছে, তাকালো, দেখলো ছাদের দরজায় ফ্রেমের সাথে গা এলিয়ে দিয়ে পকেটে হাত পুরে দাঁড়িয়ে আছে অঙ্কুশ। তার চোখে এক অদ্ভুত তেজ আর নেশা। মেঘ নিজের উন্নাটা টেনে টুনে কোনোমতে নিজেকে সামলে নিয়ে আস্তে পিষ্টে গলায় বলল, দুঃখিত আমি, ওইটা আসলে ফ্রেন্ডের সাথে বাজি ধরে জাস্ট একটা ফান করেছিলাম। মেঘুর এমন হালকা উত্তর শুনে অঙ্কুশের ঠোঁটের কোণে এক বিপজ্জনক বাঁকা হাসি ফুটে উঠল। সে ধীর পায়ে এগিয়ে এলো মেঘুর দিকে, এসে একদম মুখোমুখি দাঁড়ালো। তারপর মেঘুর মুখের দিকে কিঞ্চি ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, ফান করে নিজের হটপিক কোনো অচেনা পুরুষকে দেওয়া কেমন নীতি শুনি? তোমার এই দুধে আলতা কাইটা কি এতটাই ফেল না? অঙ্কুশের এভাবে আচমকা ঝুঁকে পড়া দেখে মেঘু ভয়ে আর লজ্জায় সিটিয়ে গিয়ে রেলিংয়ের সাথে চেপকে গেল, কিন্তু অঙ্কুশ তাকে পালানোর কোনো সুযোগই দিল না। সে মেঘুর দুই পাশে দু হাত দিয়ে রেলিংটা চেপে ধরল, যা এক প্রকার মেঘুকে তার বাহুবন্ধনে বদ্ধ করে ফেলল। সে সরাসরি মেঘুর চোখে গভীর চোখ রাখল। মেঘু তার ভয়ে ঢুক গিলে চোখ সরিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, আসলে শয়তানের প্রচুর পড়ে এমন ভুল হয়ে গিয়েছে, কিন্তু আমার তো সেই ভুলটা বেশ ভালো লেগেছে সুইটহার্ট। এখন তো মন চাচ্ছে আরও দেখিয়ে। ক্যান আই সি ওয়ে? অঙ্কুশের মুখে বাকি কথাটুকু আর সম্পূর্ণ হতে দিল না মেঘু। সে বিপদ টের পেয়ে ঝট করে নিজের শ্যামলা কমল হাতটা দিয়ে অঙ্কুশের ঠোঁটের ওপর চেপে ধরল। ভয়ে তার পুরো শরীর কাঁপছে। সে তুতলিয়ে তুতলিয়ে আকতি ভরা গলায় বলল, এসব কথা প্লিজ আর মুখেও আনবেন না। ওসব ভাবলে নিজের কাছে নিজেকে বড্ড ছোট ছোট লাগে। অঙ্কুশ কথা বলা বন্ধ করে মেঘুর দিকে অপলক চেয়ে রইল। মেঘুর হাতের তালুর নরম স্পর্শ তার ঠোঁটে লাগাতেই তার ভিতরের পুরুষটা যেন কেঁপে উঠল। মেঘের এই ভরতা চাউনি তীর তীর করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট আর ঘন চোখের পাতা ঝাপটানো দেখে অঙ্কুশের বকের ভিতর হার্টবিট এক ধাক্কায় শতগুণ ফাস্ট হয়ে গেল। তার মনে হতে লাগলো হৃৎপিণ্ডর যেন এখনই বুক চিরে বাহিরে বেরিয়ে পড়বে। অঙ্কুশ মেঘের মায়াবী মুখের দিকে তাকিয়ে মনে মনে এক তীব্র হাহাকার নিয়ে বলল, এভাবে আমার দিকে তাকাস না জান, আমি মরেই যাব তোর এই অবুঝ চাউনিতে। তোর এই মার আগুনে আমি পুরো একেবারে আঙ্গার হয়ে যাব। উফ! অঙ্কুশ যখন মেঘের নিশায় মনে মনে ভিবুর, ঠিক তখনই সেই রোমান্টিক পরিবেশের 12টা বাজিয়ে ছাদের দরজার ওপাশ থেকে ভেসে এলো কারো এক তীব্র রাগান্বিত আর চাপা আর্তনাদ। মিষ্টি এক মুহূর্তে এই অজাতা ডাক শুনে চরম বিরক্ত নিয়ে পিছনে ঘুরে তাকালো অঙ্কুশ। ছাদের দরজার সামনে সুচিকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভিতরের রাগটা চওড়া দিয়ে উঠল। সে দাঁত কেরমির করে বলল, কি ব্যাপার সুচি, তুমি এই অসময়ে ছাদে কি করছো? কথাটা বলার সাথে সাথে মেঘুকে নিজের চওড়া পিঠের পিছনে আড়াল করে দাঁড়ালো অঙ্কুশ। সুচিকে দেখে মেঘু মনে মনে ভয় না পেলেও ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ল। সে নিজের নেত পড়ল চোখ ঝরে অঙ্কুশের আড়াল থেকে সুচির দিকে তাকিয়ে রইল। সুচির রাগে কাঁপতে কাঁপতে ওদের দিকে এগিয়ে এসে বলল, আমার ওই একই প্রশ্ন অঙ্কুশ ভাইয়া, তুমি এই কালিনী মেয়ের সাথে একা ছাদে কি করছো? মেঘু সবার সামনে কালিনী বলে অপমান করায় অঙ্কুশের মাথা গরম হয়ে গেল। সে ধমকের সুরে গজরে উঠে বলল, নিজের ভাষা সংযোগ করো সুচি, ভুলে যেও না মেঘু আমাদের অতিথি, তাকে তুমি এভাবে অপমান করার অধিকার রাখো না। আর তা যদি কোনোদিন ওকে এভাবে কিছু বলছো তবে আমি ভুলে যাব যে তুমি আমার মামাতো বোন। ভুলে যেও না শাসনের সময় কে মেয়ে আর কে ছেলে, আমি ওসবের তোয়াক্কার করি না। অঙ্কুশ সেই অগ্নিচোখ জোড়ার দিকে তাকিয়ে সুচির রাগে নিজের হাত মুষ্টিবদ্ধ করে চিৎকার করে বলল, 100 বার বলবো ও একটা কালিনী, ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আমি তোমার ছিলাম কবে? অঙ্কুশ এই বাজঘাই গলায় চিৎকার করে মেঘ আর সুচি ভয়ে কেঁপে উঠল। পরিস্থিতি ভয়াবহ হতে দেখে মেঘ এবার অঙ্কুশের আড়াল থেকে পুরোপুরি বের হয়ে এলো। সে শান্ত কিন্তু ধীর গলায় বলল, আমার জন্য আপনারা নিজেদের মাঝে অহেতুক ঝামেলা করবেন না। আমি এমন কেউ নই যে আমার জন্য আপনাদের ঝগড়া করতে হবে। কথাটা বলে মেঘার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে চুপচাপ ছাদ থেকে নেমে গেল। নিচে নামার সময় ওর কানে বরাবর সূচি বলা কালিনী শব্দটা বাজতেই লাগলো। বুকের ভিতর এক অদ্ভুত কষ্ট মুচুর দিয়ে উঠল ওর। ও কি আসলেই দেখতে এতটাই খারাপ? শ্যামলাবর্ণ হওয়া কি এতটাই দোষের? কিন্তু সূচির মতো নাক কুচকে মানুষের কাছে এতটাই সবচেয়ে বড় অপরাধ। ওইদিকে মেঘুকে চলে যেতে দেখে সুচি একগাল হাসি ফুটিয়ে অঙ্কুশের দিকে এগিয়ে গেল। ওর থেকে এক হাত দূরত্বতা বজায় রেখে আদলি গলায় বলল, ও অঙ্কুশ ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। দুদিন পর তো তোমার আমার স্বামী হবে। বড় ফুপুই নিজের মুখে তোমার সাথে আমার বিয়ে ঠিক করেছে। সুচি মুখের বিয়ে কথা শুনে বিন্দুমাত্র বিচলিত হলো না অঙ্কুশ। সে ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে সুচির দিকে তাকিয়ে বলল, তাই? হ্যাঁ। সুচি বেশ ডানের সাথে মাথা নাড়ল। সুচির আত্মবিশ্বাস দেখে
দেখে অঙ্কুশ আবারও একটু হাসলো। নিজের ধারালো চুয়ালের হাত বুলাতে বুলাতে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, কিন্তু আমি যে অলরেডি অর্ধবিবাহিত। অঙ্কুশের মুখে অর্ধবিবাহিত শব্দটা শুনে সূচি যেন আকাশ থেকে পড়ল। সে নিস্তব্ধ হয়ে অঙ্কুশের আগাগোড়া খোঁজার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝলো না। মানে সময় হলে সব উত্তর পেয়ে যাবে। তবে আপাতত এটা মনে রেখো সূচি, তুমি আমার স্ত্রী হচ্ছ না ব্যাস। কথাটা শেষ করে অঙ্কুশ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সূচির ফালতু কথা শোনার প্রয়োজন মনে করলো না। সে কড়া পায়ে ছাদ থেকে নেমে চলে গেল। এদিকে সূচি ছাদে একাই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অঙ্কুশের শেষ কথাটি তুমি আমার স্ত্রী হচ্ছ না তার মাথার ভিতর হাতুড়ির মতো পিটাতে লাগলো। মনে হলো আসমানের বুঝি এক পলকে আর ওর মাথার ভেঙে পড়ছে। ফুপুমনি দেওয়া প্রতিজ্ঞা তবে কি ভুল হচ্ছিল? একমাত্র আমি ছাড়া এই দুনিয়ার অন্য কেউ তোমার পাবে না অঙ্কুশ। যেভাবে হোক আমি তোমার আমার করেই ছাড়ব। সে রাগ সামলাতে না পেরে ছাদের বাগানে টবে থাকা সুন্দর পাতাবাহার গাছের পাতাগুলো টেনে ছিঁড়ে একাকার করে ফেলতে লাগলো। তার চোখের মনি দুটো কখন মেঘের প্রতি তীব্র হিংসার কুচকুচে কালো হয়ে উঠেছে। বিকালবেলায় ইসমাল হতে চলল। চারদিকে আলো ফুরিয়ে এসে আকাশের কোণে গোলাধার আবছায় রং লেগেছে। মেজর বাড়ির এই অলস সময়ে কিঞ্চের রুমে ছোটদের আশ্বস্ত একটা গ্যাং জড়ো হয়েছে। আর রুমে ঢুকে সবাই মিলে একসাথে হামলা করছে মেঘের ওপর। কিঞ্জা তো বিছানায় লাফিয়ে উঠে চেঁচিয়ে বলে ফেলল, এই মেঘু, আমরা কিন্তু নোমান ভাইয়ের মুখে শুনেছি তুমি নাকি খুব ভালো অভিনয় করতে পারস। আয়নার সামনে যে একটু ঢং করে দেখাতো আমাদের, দেখি কেমন পারিস। শুধু কি ডং, এই ছেড়ে আরও অনেক কিছু পারে। বাঘা বাঘা মানুষের নাকে দড়ি দিয়ে ঘোরাতেও এই জুড়ি মেলা ভার। কিঞ্জার কথায় বাদ ছিড়িয়ে মিথিলা চোখ নাচিয়ে এক কথায় বলতে ঘরের সবাই হেসে কুটি পাটিয়ে। রুমে তখন আদর আর রাহাত বসে আড্ডা দিচ্ছিল। আদর আর কিঞ্জা মূলত টোনাটুনি ভাই। কিঞ্জার ঠিক 2 মিনিট আগে আদরের জন্ম হয়েছে, আর রাহাত হলো পিঙ্কি বেগমের মেজু ছেলে। ওরা মেয়েদের সাথে এই আড্ডায় তাল মেতাচ্ছিল। সবার হাসি খুশি মেঘে 2 হাত নাড়িয়ে বলল, আমি বাপু ওসব ডং ডং করতে পারবো না। ওরা উপরে যদি মা কোনো মতে দেখে ফেলে তবে সব ঝাড়ু বাড়ি এই পিঠে এসে পড়বে। আরে চিল। আরে আলো আন্টি এখন নিচে শিউলি আন্টির সাথে রান্নাবান্নায় গিয়ে গল্প করছেন, উনি জানতেও পারবেন না। আদরের এই অভয়া দেওয়া কথায় মেঘু হেসে ফেলল। সে এক হাত কোমরে রেখে হাতে তালি দিয়ে গোল হয়ে ঘুরতে ঘুরতে বলল, আচ্ছা ঠিক আছে করব, কিন্তু আমার একটা মস্ত বড় শর্ত রয়েছে। কি শর্ত? সবাই একযোগে কৌতূহল হয়ে প্রশ্ন করল। মেঘ ঠুট বাঁকিয়ে বলল, আমায় এই লুক সুন্দর সুন্দর দেখে কয়েকটা রিলস বানিয়ে দিতে হবে। আমিও এগুলো টিকটক আর ফেসবুকে আপলোড দেব। মেঘের মুখে টিকটক আর রিলসের কথা শুনে বাকি সবাই চরম অবাক হলো। রাহাত আর আদর একত্রী হয়ে হা হয়ে বলে উঠল, তোর টিকটক আর ফেসবুক অ্যাকাউন্টও আছে নাকি? মেঘু নিজের চুলগুলো হাত দিয়ে বাতাসে উড়িয়ে একটু ভাপ নিয়ে বলল, সবই আছে আমার। জামা বদলেছে না, যাজ্ঞা, এখন কথা না বাড়িয়ে দ্রুত কাজ শুরু করো। মেঘুর কথা মতো মিথিলা ক্যামেরাম্যান সেজে কাজে লেগে পড়ল। মেঘু আর দেরি না করে ড্রেসিং টেবিলে আয়নার সামনে গিয়ে বসল। ঝটপট চোখের ওপর গাঢ় করে কাজল আর অনলাইন টেনে এক মায়াবী ঢং শুরু করলো। গায়ের অনালিকা জামার ওড়নাটা টেনে এনে মুখের ওপর দিয়ে নাক অবধি কোনোভাবে বাঁকা করে ধরল, যেন কোনো অবধি উপন্যাসের রহস্যময় রাজকন্যা। এরপর ওড়নাটা সরিয়ে নিজের এক হাত দিয়ে মুখটা আলতোভাবে ঢেকে ক্যামেরার দিকে তাকালো। তার ডালিম দানার মতো চোখ দুটো কাজল পরা গাঢ় বাদামি চোখ জোড়া এক অদ্ভুত আলোয় খেলায় যেন এক স্বর্গীয় জ্যোতি ছাড়া লাগলো। মেঘের এই অভাবনীয় রূপ দেখে মিথিলা মুগ্ধ হয়ে চিৎকার দিয়ে উঠল, মেঘেরে, তোরে তো পুরোই হুড়পুরির মতো লাগছে রে। তোরে যে দেখবে এই লুকে হেই ক্রাশ খাইয়ে সোজা বাইকা যাবে। মিথিলার এমন রসালোর প্রশংসা মেঘের মায়াবী শ্যামলা গায়ে লজ্জায় এক লালচে আভা ফুটে তুলল। ঠিক তখনই ঘরের দরজার আড়ালে হেলেন দিয়ে দাঁড়িয়ে মেঘের এই লুকিয়ে থাকা রূপ আর চোখের ইশারা দেখছিল একজন। আর তাকে দেখা মাত্রই সেই শক্ত মনের পুরুষটা মুহূর্তের মধ্যেই একেবারে ফিদা হয়ে গেল। সেই একজন আর কেউ নয়, মেঘের সেই পাগল প্রেমিক অঙ্কুশ। মেঘের ওই কাজল কালো চোখের সরাসরি চাউনি আর হাত দিয়ে মুখ ডাকা সেই মোহনীয় মায়া ভঙ্গি দেখে অঙ্কুশের বুকের ভিতর প্রেমের এক বিশাল সুনামি বয়ে গেল। সে পকেটে হাত রেখে মুগ্ধ নয়নে চেয়ে থেকে নিজের মনে ফিসফিসে বিড়বিড় করে বলে উঠল, তোমার ওই নিপুণ চোখের মায়ের জড়িয়েছে। অঙ্কুশ সেই ধারালো আর কঠোর চোখ জোড়া এক মেঘের জন্য কেবলই এক আধ খাওয়া মায়া আর তীব্র ভালোবাসার ঝলক স্পষ্ট দেখা যাচ্ছিল। আর্মির কঠিন হৃদয়টা যেন এই চঞ্চল মেয়ের মায়ের পুরোপুরি বন্ধু হয়ে গিয়েছে। তার দূর থেকে দেখতে পাওয়া ওই চোখের
চোখের চাউনি বলে দিচ্ছিল। মেঘু একদম জানতেও পারলো না যে কেউ একজন দূর থেকে তার এই কাজল চোখের রূপ দেখে মনে মনে একেবারে পাগল হয়ে যাচ্ছে। জানলে হয়তো এই চঞ্চল মেয়েটা তার ওই মায়াবী রূপের ধার দিয়ে মেজরের শক্ত বুকটাকে আরও ফলাফল করে মুড়িয়ে ফেলত। খুলনার বাসের সময় ঘনিয়ে এসেছে, আর মাত্র কিছু সময় পেরিয়ে মেঘুরা মেজর বাড়ি থেকে বিদায় নেবে। যাওয়ার আগে মেঘু ঝটপট করে বাড়ির পিছনের বাগানের দিকে ছুটে গেল। গতকাল বিকেলে ওইখানে চমৎকার একটা তাজা ফুল ফুটে থাকতে দেখেছিল ও। যাওয়ার আগে ওই ফুলটা ছিঁড়ে এনে নিজের কাপনের পিছে গুজে একখানা মিষ্টি ছবি তোলার বড্ড শখ জেগেছে তার মনে। কিন্তু তাড়াহুড়া করে ফক দুলিয়ে দৌড়ে যেতে গিয়েই ঘটল চরম এক বিপত্তি। বাগানে ভেজে মাটির ওপর কার যেন ফেলে রাখা একটা কলার খোসা পা পিছলে গেল মেঘুর। সামলাতে না পেরে একদম ধুপুস করে সে আছড়ে পড়ে গেল পাশের নরম থকথকে কাদা মাটিতে। পড়ে যাওয়ার সাথে সাথে তার সেই সৌন্দর্য ধোয়া আনালিকা জামা আর শ্যামলা হাত মুখ মাখা হয়ে একেবারে কাদা ভূত হয়ে গেল। মেঘু ব্যথা আর অপমানে মগজ গরম করে কাদার ভিতরেই বসে সজোরে চিৎকারে পা ধাপাতে লাগলো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পের 8 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। মেঘ ব্যথায় আর অপমানে মগজ গরম করে কাদার ভিতরেই বসে সজোরে চিৎকার করে পা ধুলাতে লাগলো। চিরচেনা পুরনো ঢাকার রঙের চেঁচিয়ে গলা জুড়ে দিল। কোন শালার বেটা এখানে পানি ফেলাই গেছে রে? হালার পুতুরে যদি একবার সামনে পাইতাম তবে আক্কেলে ভাস ভইরা দিতাম। হালার দেখা ইন্না কলার খোসা ফেলবি না, চোখ কি তোর পুটকি কিনতে আইছিল? মেঘ যখন অপমানে আপন মনে 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 সুখের কাদার ভিতর বসে 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গালিগালাজ করছিল, ঠিক তখনই ওপর থেকে একজোড়া মজবুত ফর্সা হাত তার সামনে এসে বাড়ল। অপর থেকে এক গম্ভীর কিন্তু রসায়িক কণ্ঠস্বর ভেসে এলো। কি মিস কাদারা নিয়ে যা সন্ধ্যাবেলায় কাদায় পুড়িয়ে হাবুডুবু খেতে কেমন লাগছে আপনার? এমনিতেই মেঘু রেগে আগুন হয়ে আছে, তার ওপর আগুনে ঘি ঢালার মতো। অঙ্কুশ এই আগ বাড়িয়ে বলা টিটকিরি শুনে তার মাথার সব কয়টা রক একসাথে ধপধপ করে উঠল। সে কাদার ভিতর থেকে চোখ রাঙিয়ে দাঁড় কিরমির করে বলল, আপনারে বুঝাইতাছি কেবা লাগতাছে, দাঁড়ান। বলে মেঘু ঝট করে নিজের কাদামাখা হাতটা অঙ্কুশকে বাড়িয়ে দিয়ে সেই হাতটা খুব শক্ত করে খোপ করে ধরে ফেলল। অঙ্কুশ আর্মির লোক, সে খুব ভালো করেই মেঘুর মতলবটা বুঝতে পেরেছিল। চাইলে সে এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিতে পারত, কিন্তু সে নিজেকে সরালো না, বরং ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফুটিয়ে মেঘুর দিকে গভীর চোখে তাকিয়ে রইল। মেঘু এক খাপা ভাগিনীর মতো অঙ্কুশের দিকে তাকিয়ে সর্বশক্তি দিয়ে একটা জবরদস্তি টান মারল। অঙ্কুশ নিজের শরীরের ভারসাম্য ইচ্ছা করে একটু আগলা করে দিয়েছে, আর অমনি তাল সামলাতে না পারার ভান করে সেও স্টার্ট গিয়ে আশ্রে পড়ল সেই নোংরা কাদামাটির গর্বিত আর্মি সেই সিটফিটা মেজাজের দবদবে কালো টি-শার্টটা আর টার্জার 1 সেকেন্ডের কাদায় থুপ ঝুপঝুপ হয়ে গেল। সে নিজেই মিশে গেল সফল হয়ে কাদার মধ্যে দুপা ছড়িয়ে বসে খিলখিল করে হেসে উঠল। তারপর 2 হাত দিয়ে পাশ থেকে আরও এক দলা কাদা তুলে নিয়ে রাস করে লেপে দিল অঙ্কুশের 2 ফর্সা গালে। হাসতে হাসতে বলল, এবার কেমন লাগতেছে? মেজরের কাদামাখা চেহারা খাইসা হইছে। অঙ্কুশ কিন্তু এইটুকু রাগ করল না। সে মুখে এক কৃত্রিম মিষ্টি রাগ দেখিয়ে কাদার মধ্যে মেঘুর আরও সামান্য কাছে ঘেসে গেল। মেঘুর দিকে কিঞ্চি ঝুঁকে আসতেই মেঘুর হাসি মাখা মুখটা 1 সেকেন্ডে লক হয়ে গেল। সে থতমত খেয়ে নিজের ভেজা উন্নাটা চেপে ধরে কাপা গলায় বলল, কি করছেন আপনি? দূরে যান, আপনি দুষ্টামি আসল মজা বুঝতেছি। ধনীপতি অঙ্কুশ মেঘের পুনরায় ঢাকার কথাটাই নকল করে ফিসফিসিয়ে বলল। বলে সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের কাদামাখা শক্ত গলাটা আলতো করে কানে ঘষে দিয়ে মেঘুর নরম ভেজা গালে যেন নিজের গালের কাদাটা মেঘের গালের অপর দিল। মাসের পর মাস করা ট্রেনিং নেওয়ায় এক শক্ত পুরুষের গালের এমন আচমকা ও ঘনিষ্ঠ স্পর্শে মেঘুর পুরো শোলটা মুহূর্তের মধ্যে শিহরণ বয়ে উঠল। তার বুকের ভিতর যেন 1000 ড্রামা একসাথে বাজতে লাগলো। ভয়ে চেয়েও এক অদ্ভুত অচেনা নেশায় তীর তীর করে কাঁপতে লাগলো মেঘুর গোলাপি ঠোঁট যুগল। অঙ্কুশ কাদার মাঝে এত কাছ থেকে মেঘুর সেই কাঁপতে থাকা ঠোঁট আর তার নিজের অতল মায়া দেখে নিজের ভিতরের পুষটাকে কোনো মতে সামলালো। সে মনে মনে একটা শুকনো ঢুক গিলে নিজে করা হুঁশিয়ার দিয়ে বিড়বিড় করে আউড়ে উঠল, খবরদার অঙ্কুশ, এই মেয়ের ঠোঁটের মায়ায় এখন একদম পড়িস না চান্দু। এই ডেফরেন্স মায়া তোর নিজের প্রেমের ঝালে একেবারে কুয়াত্তার নাক করে ছাড়বে না। চোখ সামলা অঙ্কুশ।
মেজর বাড়ির সদর দরজায় তখন এক বিদায়ের সায়েন বাজছে। প্রথমে বাসে করে সবার খুলনা যাওয়ার কথা থাকলেও মেঘু বড় ভাই নোমান শেষ মুহূর্তে বড় একটা আরামদায়ক মাইকু ভাড়া করে দিয়েছে। দূরপাল্লার জার্নি তো মা বাবার যেন কোনো কষ্ট না হয়, মূলত সেই চিন্তায় এই ব্যবস্থা। তবে নোমান নিজেও ওদের সাথে যেতে পারছে না। সে পেশায় ডাক্তার, আর একটু আগে হসপিটাল থেকে একটা এমার্জেন্সি কল আসায় ব্যাগ গুছিয়ে সে তড়িঘড়ি করে ডিউটিতে চলে গিয়েছে। কি এক টেকনিক্যাল অপারেশন নাকি এসেছে, তাই বোন আর বাবা মাকে বিদায় জানানোর সময়টুকু তার ভাগ্যে জুটে নেই। কারদার বাড়ির বিশাল মেন গেটে গলে একে একে আবু সাত্তার, আলুয়া বানু ও অদ্র বেরিয়ে এসে গাড়ির দিকে এগাতে লাগলেন। পিঙ্কি বেগম আলুয়া বানুর হাত দুটো শক্ত করে ধরে ছলছল চোখে বললেন, আবার আসবে তো আপা? এভাবে এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আলুয়া বানু পিঙ্কির হাতে আলতো চাপড় দিয়ে সান্ত্বনা সুরে বললেন, আসবো রে আসবো, তোরা এত মায়া বাড়ালে থাকা যায়? সুযোগ পেলে আবার ছুটে আসবো। এদিকে গাড়ির দরজার কাছে মেঘু দুপাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে কিঞ্জা আর মিথিলা। বাগানের কায়দায় পরে ভূত সেজে গেলেও মেঘু এখন একদম ফ্রেশ হয়ে হালকা বেগুনি রঙের একটা সুতি সালোয়ার কামিজ পরে এসেছে। চুলে আলগা খোপা করা, মুখখানা একদম মায়াবী। মিথিলা মেঘের গাল টেনে দিয়ে ফিসফিসিয়ে বলল, আবার আসবি তো আমাদের কাছে? খুলনা যে নতুন ফ্রেন্ড বানিয়ে আমাদের এই ঢাকা বোনদের ভুলে যাবি না তো মেঘু? মেঘু ওদের এমন ব্যাকুলতা দেখে মন খুলে হাসল। কিঞ্জা আর মিথিলা বসেও ওর চেয়ে বড় হলেও একদিনে ওরা একদম সমবয়সী বন্ধুর মতোই মিশে গিয়েছে একসাথে। মেঘু ওদের জড়িয়ে ধরে বলল, একদম ভুলবো না, নিশ্চয়ই আসবো। আর শুধু আমি কেন, তোমরাও কিন্তু সময় করে আমাদের খুলনায় বাসায় আসবে, অনেক মজা করব আমরা। একে একে সবাই মাইকুটে উঠে বসলো। অদ্র সামনের সিটে আর মেঘু মা বাবার সাথে পিছনের সিটে গিয়ে জায়গায় নিল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে মেঘু জানালা দিয়ে মাথা ভাত বের করে চিৎকার দিয়ে বাকিদের টাটা দিতে লাগলো। গাড়িটা ধীর গতিতে কায়দার বাড়ির গলি পেরিয়ে মেন রোডের দিকে এগিয়ে চলল। গাড়িটা চোখের আড়াল হতেই বাড়ির অন্য মেহমান ও বড়রা এক বুক দীর্ঘশ্বাস ফেলে আনন্দের দিকে পা বাড়ালেন। কিন্তু একজন চট করে ভিতরে গেল না। সে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে মেঘুর ওই জানালা দিয়ে হাত নাড়ানোর দৃশ্যটা দেখছিল। আর সে কেউ নয়, স্বয়ং অঙ্কুশ। মেঘ চলে যাচ্ছে আর সে কায়দার বাড়ির বসে আঙুল চুষবে, তা তো হতেই পারে না। মেঘুর গাড়িটা হাওয়ের দিকে মোড় নিতেই অঙ্কুশ আর এক সেকেন্ডও দেরি করলো না। সে গ্যারেজ থেকে তার চরম প্রিয় ও অতি পারফেক্ট কালো কুসকুসে ব্লাইট বেন্টের সুপার বুটিক হাই পেমেন্টস বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিনের এক তীব্র গর্জন তুলে চোখের সানগ্লাস এঁকে সে চোখের পলকে কায়দার বাড়ির গেট দিয়ে গলিতে রাজপুত্রের মতো বেরিয়ে পড়ল। তাই মেঘমালা ঢাকার হাওড়ে ধরে খুলনার দিকে এগিয়ে যাচ্ছে। আর মির্জা অঙ্কুশ সেই ব্ল্যাক ডিভের বাইক নিয়ে মেঘের গাড়ির দিকে ঠিক পৌঁছে এক অদৃশ্য দূরপাল্লা প্রহরীর মতো পিছু নিল। মেঘ একদম জানতেও পারল না যে তার জন্য কোনো এক পাগল প্রেমিক আজ হাওড়ের বুকে পাগলা ঘোড়ার মতো তার গাড়ির পিছন পিছন ছুটে আছে। বয়সে যে তার থেকে গুনে গুনে 14 বছরের বড়, বাংলাদেশে আর্মি সেই রাজভারী কঠোর মেজর অঙ্কুশ। সে কিনা আজ নিজের সব গম্ভীর্য বিসর্জন দিয়ে নিজের হাঁটুর বসে এক সপ্তম দোষীর প্রেমের হাবুডুবু খাচ্ছে। আচ্ছা, অঙ্কুশ কি মেঘুকে আগে থেকেই মনে মনে ভালোবাসত, নাকি এই অল্প কয়দিনের চঞ্চলতা আর হটপিক পাঠানোর ফলে জ্বরটা ইদানিং এই অনুভূতি থেকেই তৈরি? মেজরের মনে সেই গোপন খবর বোঝা বড্ড মুশকিল বইকি। মেঘের মাইকুর পিছনে নিজের ব্ল্যাক ডেভিল বুক বাইকটা ঝড়ের গতিতে ছুটে যেতে যেতে অঙ্কুশের ঠোঁটের কোণে এক চিলতি মরিয়া হাসি ফুটে উঠল। সে হাওয়েরে শাসা বাতাসের বুকে বেশ জোরেই বক্ত করে ফেলল তার মনের কিছু তীব্র অভোগ্য অনুভূতি। আজ তোকে যেতে দিচ্ছি, ঠিক 20 দিনের মাথায় তোকে আমার ঘুরে এনে তুলব, প্রাণ পাখি এনে তোকে সিক্ত করব আমার প্রেমের ভরসে। মাথায় ফুল ফ্রেশ হেলমেট পরা থাকার কারণে যদিও তার এই তৃপ্ত কথাগুলো বারবার হেলমেটের ভিতরের কাচের বাড়ি খেয়ে ফিরে এলো। হাওয়ের অন্য উন্মুক্ত বাতাস আর অতটা ছড়াতে পারল না, কিন্তু মেজরের এই রাজকীয় প্রেমের সাক্ষী হয়েই রইল ঢাকা খুলনা হাওরের দুই পাশে বিদৃষ্ট প্রকৃতি আর দুপুরের তৃপ্ত আকাশ। ওদিকে চলন্ত গাড়ির পিছনে সিটে বসে জানালার কাছের সাথে নিজের মাথাটা ঠেকিয়ে উদ্দাস চেয়ে আছে মেঘু। তার চোখের সামনে বারবার ভাসছে ওই একদিনের কাটানো সব ছোঁয়া স্মৃতি, কিন্তু সেসব স্মৃতি ভিড়ে কোনো এক অদ্ভুত কারণে মেঘুর মনে পর্দা হুট করে ভেসে উঠল অঙ্কুশের সেই গম্ভীর চেহারাটা। সুইমিং পুলের পাশে এক হাতে পুশ আপ করা সেই সুটাম দেহ কমানো
শরীর, কাদার গর্তে তার গালের সাথে নিজের গাল ঘেঁষে দেওয়া সেই তীব্র পুরুষালী আদর, আর ড্রেসিং টেবিলে আয়নায় দাঁড়িয়ে আড়ালে দাঁড়িয়ে থাকা সেই তীব্র চোখের জোড়া। স্মৃতি মনে আসতেই মেঘুর ভিতরের মনটা কেমন যেন এক অজানা ব্যাকুলতায় শান্তি হয়ে উঠল। বুকের ভিতরে এক অদ্ভুত তোলপাড় শুরু হয়ে যায়, যার আসল মানে অনুভূতিটা এত 17 বছরের অবুঝ মেয়েটা নিজেই কিছু বুঝে উঠতে পারল না। আজকের সকালটা গত কয়েকদিনের মতো মুখরিত ও কলহরপূর্ণ হয়ে ডানা মেলেনি। কারাদার বাড়ির বড় ঘরের দেওয়ালগুলো আজ কেমন যেন নিঝুম হয়ে আছে। হাতে গোনা কয়েকজন চেনা মানুষ ছাড়া আর কারো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। অথচ গতকাল পর্যন্ত এই বাড়িটায় এক ঝাঁকা ঝঞ্চল পাখির মতো দিনভরা কিচিমিচি শোনা যেত। মেঘেদের বিদায়ের সাথে সাথে সেই চঞ্চলতা যেন এক নিমিষেই উধাও হয়ে গিয়েছে। সকাল সকাল নিজের পার্সোনাল জিম মেশে গিয়ে কঠোর ব্যস্ত হয়ে পড়েছে অঙ্কুশ। সে ঢন বেঁকে দিচ্ছে, যাকে খাঁটি ইংরেজিতে বলে পুশ আপ। অঙ্কুশ পুনরায় কেবল একটা ধূসর রঙের আরামদায়ক ট্রাউজার, দেহের উপভোগ সম্পূর্ণ অনাবৃত। এক টানে কঠোর ব্যায়ামের ফল তার সুডামদেহ চওড়া দেহের পেশিগুলোতে ঘামের নোনা জল বিন্দু বিন্দু হয়ে সকালের আলোয় চিকচিক করছে। অঙ্কুশ পুশ আপ করছে ঠিকই, তবে তার কানে গুঁজে রয়েছে ব্লুটুথ হাই ড্রাউনের গান চলছে, বাহিরে থেকে কিচ্ছু শোনা যাচ্ছে না। সে নিজেই পুরো মনোযোগ জিমের ওপর নিবন্ধন করেছে। ঠিক তখনই বিড়ালের মতো নিঃশব্দ পায়ে সেই ঘরে আগমন ঘটল সূচনার। তার পায়ের অঘ্রান্ত আটশার্ট, এক মডার্ন টি শার্ট আর ট্রাউজার, আর সেই টি শার্টের বুকের ওপর বড় বড় অক্ষরে লেখা রয়েছে কিসমে। অঙ্কুশ অবশ্যই এই সস্তা ফ্যাশন বা সূচির আগমনের দিকে বিন্দুমাত্রও খেয়াল ছিল না। সে নিজের কাউন্টারে ব্যস্ত, কিন্তু সূচির নুলুপ নজর গিয়ে আটকালো শীর্ষে অঙ্কুশের সেই গাম ভেজা চকচকে ফর্সা উন্মুক্ত পিঠের ওপর। মেজরের শরীরে নিখুঁত মাসল আর হাতের স্পষ্ট উঠাই মেনগুলো দেখে সূচির নিজের অবাধ্য লালসায় এক মস্ত ডুব গেল। সে আর লোভ সামলাতে পারল না। ধীর পায়ে এগিয়ে গিয়ে অঙ্কুশ নগ্ন চৌড়া পিঠের ওপর নিজের ফর্সা হাতের তালুটা রাখল। তার ওপর অত্যন্ত আরামদায়ক ও চওড়া গলায় বলল, আপনাকে আমি ভালোবাসি অঙ্কুশ ভাইয়া, খুবই ভালোবাসি। ইয়ারবাডসের কারণে সূচির মুখে ওই আদক্ষেতা মাইক কথাগুলো শিষ্যের কানে অবধি পৌঁছালো না। নিজের পবিত্র দেহে এক পরনীয় আকস্মিক ও অধিনায়কের স্পর্শ পেতেই তড়িঘড়িতে পোশাক ছেড়ে স্পোর মতো সোজা হয়ে দাঁড়িয়ে রইল অঙ্কুশ। কানের ইয়ারফোনগুলো টেনে এক ঝটকায় ফ্লোরে ছুঁড়ে মারল সে। সামনে কামনার চোখে তাকিয়ে থাকা সূচিকে দেখা মাত্রই অঙ্কুশের ধারালো চুয়ার রাগে পাথরের খণ্ডের মতো শক্ত হয়ে গেল। কোনো বিচার করল না বা নারী পুরুষের বান্ডারি পুনরায় করে নিল। অঙ্কুশ নিজের সেই লোহার মতো শক্ত 5 আঙ্গুলে এক জোরদবস্ত থাপ্পড় বসিয়ে দিল রূপের অময়িকা অন্ধ সূচির তুলতুলে ফর্সা গালে। ঠাস করে উঠায় সেই শব্দে পুরো জিম ঘরটা কেঁপে উঠল। আর্মি সেই দাবা হাতে চোরে বেগ সামলাতে না পেরে সূচি সিটকে গিয়ে পড়ল, মেঝেতে লুটিয়ে পড়ল। তার ফর্সা গালে মুহূর্তের মধ্যেই 5 আঙ্গুলের ছাপ বয়ে পড়ল। অঙ্কুশ এক খাঁচামুক্ত ভাগের মতো হুমকার চেঁচিয়ে দিয়ে উঠল, আর হাদার আমার অনুমতি ছাড়া আমার টাচ করলে তার দেহে থেকে মাথাটা আলাদা করে রাস্তায় নিয়ে কুকুর দিয়ে খাওয়াবো, মাইন্ড ইট। একে তো অঙ্কুশ এই পাথরের মতো হাতের দাবা মার্কা চর খেয়ে সূচির ঠোঁটের কোণে ফেটে রক্ত আসার জোগাড়। তার ওপর মেজরের এমন হুমকার শুনে অপমান আর তীব্র রাগে সূচির মাথার তালু অবধি ধপধপ করে জ্বলে উঠল। সে মেঝেতে বসে গাল চেপে ধরে চিৎকার করে বলল, এত কিসের অহংকার তোমার অঙ্কুশ ভাই? দেখতে সুদর্শন আর শ্বেত ত্বকের অধিকারী রয়েছে বলেই তোমার এত দেমাক? এই আমি সূচি, আমার রূপের দেমাক তুমি দেখো নেই? আহারে, আমার একটা মাত্র চোখের ইশারায় ঢাকার হাজারটা বড়লোকের ছেলেরা আমার এক নজর পাওয়ার জন্য পিছনে কুকুরের মতো ছুটে আসবে। সেই সূচিকে কিনা তুমি আজ এভাবে অজ্ঞান করছো একটা কালনির জন্য? সূচির মুখের মেঘুর প্রতি সেই অবজ্ঞা আর নিজের রূপের অহংকার শুনে অঙ্কুশ ট্রাউজারের পকেট থেকে 2 হাত গুজে এক চরম ও তাচ্ছিল্যর হাসি হাসল। সেই সূচির দিকে কুসুত নজরে তাকিয়ে অভ্যন্ত ঠান্ডা কণ্ঠে বিষাক্ত গলায় বলল, ভুল ভাবছিস সূচি। যারা তোর একটা ইশারায় তোর পিছনে কুকুরের মতো ছুটে আসবে তারা তোকে ভালোবাসতে আসবে না, আসবে তোকে ছিঁড়ে খাওয়ার জন্য, তোর এই তুলতুলে শরীরটাকে এক রাতের জন্য উপভোগ করার জন্য। লালা ঝুলিয়ে লেলিয়ে যাবে বেটা ছেলেরা, আর তুই মনে মনে ঠিক সেটাই চাস। তা আসল কথাটা বলতো, পতিতার খাতার নিজের নামটা আসলো কবে থেকে? তুই কবে থেকে লিখিয়েছিস? 2 দিন আগে নাকি পরে? ঘৃণা কোনো নর্দমা কিট বর্জন করার মতো কথাগুলো ছুঁড়ে দিয়ে সূচির পাশ কাটিয়ে জিমঘর থেকে বেরিয়ে গেল অঙ্কুশ। রাগে ক্ষোভে আর চরম অপমানে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল।
আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পের 9 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। রাগে খুপে আর চরম অবমানে তার শরীর থরথর করে কাঁপছিল। ভিতরে পুঞ্জীভূত আগুনটা এতটাই তীব্র ছিল যে মন চাচ্ছিল হাতের কাছে যা পায় সব ভেঙে চুরমার করে দিতে। নিজের রাগটা বেশিক্ষণ সংবরণ রাখার পরেও তার পক্ষে সম্ভব হলো না। মস্তিষ্কের কুশে কুশে বারবার সূচির সেই দুঃসাহসিকতা আর অনধিকারে স্পর্শ দৃশ্যটা ভেসে উঠতে অঙ্কুশের হিতাহিত জ্ঞান লোপ পেল। নিজের রুমে এসে সে এক ধ্বংস শুরু করে দিল। একে একে হাতের কাছে থাকা দামি শোপিস, ফুলদানি, ল্যাম্পেস দেওয়ালের সাথে ছুঁড়ে দিয়ে ভেঙে ফেলল। কোনো কিছু যেন আস্ত অবভিষ্য রাখতে চাইল না সে। নিচতলা থেকে অঙ্কুশের ঘরের এই ভয়ঙ্কর ভাঙা চুরমার আওয়াজ শুনে হতদন্ত হয়ে ওপরে ছুটে এলো শিউলি বেগম আর পিঙ্কি বেগম। মিহিলা, মিথিলা আর কিঞ্চা নিজের ঘর থেকে ভাইয়ের এই দুর্দমূর্তি টের পেলেও সামনে আসার সাহসটুকু সঞ্চয় করতে পারল না। শিউলি বেগম ঘরের দরজায় পা রাখতেই ভিতরের ব্যবস্থা দেখে নিস্তব্ধ হয়ে থমকে গেলেন। এ যেন এক সেই বহু বছর আগে পুরাতন ভয়ঙ্কর অঙ্কুশকে দেখছেন তিনি। অঙ্কুশ তখন কাছের একটা টুকরোয় হাত কেটে ফেলেছে, সেখান থেকে ফিনিক দিয়ে রক্ত গড়াচ্ছে মেঝেতে। সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে ঘু ঘু করে নিজের জানোয়ার মতো ভারী শ্বাস ফেলছে, যেন কোনো আত্মরিল আত্মা ভয় করেছে তার ওপর। শিউলি বেগম মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরো মারিয়া ছেলের কাছে ছুটে গেলেন এবং পিছন থেকে তাকে শক্ত করে ঝাপটে ধরলেন। অস্ত্রসিক্ত চোখে ব্যাকুল হয়ে বললেন, আব্বা, ও আব্বা, থামো, তোমার এই ধ্বংস কি হয়েছে আমায় বলো। ও আব্বা। অঙ্কুশ যেন কিছুই শান্ত হতে পারছিল না। সে তীব্র ক্রমা হয়ে মায়ের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, সরে যাও মা, সরে যাও বলছি আমার সামনে থেকে। আমারে বলো কি হয়েছে তোমার, কেন এত রাগ? শিউলি বেগমের গলার কান্না বুঝে এলো। অঙ্কুশ বড় বড় শ্বাস ফেলতে ফেলতে নিজের রক্তমাখা হাতটার নিজের দিকে তাকিয়ে কোনো মতে বলল, কিছুই হয়নি বলেই সে শিউলি বেগমের হাতে আগলা করে দিয়ে ঘটঘট পায়ে ওয়াশরুমের দিকে চলে গেল এবং ধমা করে দরজাটা আটকে দিল। শিউলি বেগম চরম আহত চোখে ছেলের প্রস্থান দেখলেন। মাতৃত্বের এক অজানা ভয় তার বুকে এসে বাঁধল। সে কেমন করে রাখলো তার কলিজার টুকরো ছেলেকে। ও যে এক আহত হিংস। সে শান্ত মুখোশের আড়ালে ঘুমিয়ে থাকে ওর ভিতরে। সেই হিংস যদি একবার রুখে দাঁড়ায় তবে এক লামহা ধ্বংস করে দিবে সব মানে সব। অঙ্কুশ তো সচরাচর এমন করে না, রাগে না আপা। হঠাৎ কি হলো ওর? পিঙ্কি বেগমের এই কথায় শিউলি বেগমের ধ্যান ফিরল। পিঙ্কি হয়তো বড় জায়ের মনের ভিতরে সেই পুনরো আতঙ্ক টের পেলেন। পিঙ্কি বেগম চোখ মুছে ছাদের সিঁড়ির দিকে তাকিয়ে ডাকলেন, আতিফ, এই আতিফ, ওপরে আয় তো বাবা। বাড়ির দীর্ঘদিনের পুরনো ও বিশ্বস্ত কোয়ার্টারের আতিফ। তাকে কর্মচারী বলা হবে ভুল হবে। সে এই ঘরের একজন সদস্যের মতো হয়ে উঠেছে। আতিফ দ্রুত ওপরে এসে বলল, জি ছোট চাচি, ডাকছেন? আতিফ সাহেব আতিফ আসতেই পিঙ্কির পরিবর্তনে শিউলি বেগম ভাঙা গলায় বললেন, আতিফ, অঙ্কুশের ঘরটা দ্রুত পরিষ্কার করার ব্যবস্থা করো বাবা। কাচের টুকরোগুলো সরিয়ে সরিয়ে ফেলো। শিউলি বেগম আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। এক বুক ভরা আক্রান্ত মন নিয়ে অঙ্কুশের ঘর থেকে বেরিয়ে গেলেন। ডাকার ব্যবস্থা হাওয়ারের ধরে এবার ঝাঝা করে ছুটে চলছে অঙ্কুশের সেই কুচকুচে কালো বুকেট বাইক। তার স্ট্রংয়ে হাত ধরা চামড়া নিচে নীল বেগুনিগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল, যা রাগে উত্তেজনায় ফুলে ফুলে উঠেছে। বাইকের স্পিড মিটার কাটা শা করে বাড়লেও অঙ্কুশের ভিতরের আগুন কিছুতেই শান্ত হতে পারছিল না। বেশ কিছু সময় পাগলের মতো বাইক চালিয়ে এসে অবশেষে সে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যের সামনে এসে কষে ব্রেক চাপল। বাইক থেকে নেমে সে এক দৃশ্য বাড়িয়ে গেট ঠেলে ভিতরে ঢুকলো। গেটের নেম পোল্টে ফলকে খোদাই করা লেখা রয়েছে বাগানবাড়ি। এটা মূলত ঢাকা অধুরে অঙ্কুশ নিজের উপার্জনের টাকা দিয়ে বানিয়েছে এই নির্জন বিলাসবহুল রাজপ্রাসাদ। এই বাড়িতে সে সচরাচর বেশি সময় কাটায় না, তবে নিজের কিছু ব্যক্তিগত শখের জিনিস ও একান্ত কিছু মুহূর্ত কাটানোর জন্য জায়গাটা ছিল বিদায় মাঝে মাঝে এসে থাকত। কিন্তু আজ যেন এই বাগান বাড়িতে এক সম্পূর্ণ আলাদা অঙ্কুশের পর্দাপন্ন ঘটল। এতদিনে চেনা সেই শান্ত অদ্র অঙ্কুশের মুখটা যেন এক লামহা ছিঁড়ে ছিঁড়ে ছিটকে গিয়েছে। নিজের বিলাস বেডরুমে ঢুকে ধূপ করে বিছানা
বিছানার উপর বসে পড়ল অঙ্কুশ। শরীরটা ক্লান্ততে ভেসে আসলেও মস্তিষ্ক তখন উত্তপ। সে নিজের ব্ল্যাক লেদার জ্যাকেটটার পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে আঙুল ছুঁয়ে কল লাগালো সেই কাঙ্ক্ষিত 11 ডিজিটের নম্বরে, যা গত কয়েকদিনে তার মগজে মুখস্থ হয়ে গিয়েছে। ও পাশে একবার দুবার করে রিং হলে কলটা কেটে গেল, কিন্তু অঙ্কুশ দমে যাওয়ার পাত্র নয়। সে আবারও ব্যাক টু ব্যাক কল করলো। এবার কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে কলটা রিসিভ হলো। লাইনটা ক্যান্টেন হতে ওপাশ থেকে ভেসে এলো এক অপরূপ ঘুম চালানো অত্যন্ত মিষ্টি ও চেনা কণ্ঠস্বর। হ্যালো লো, কে বলছেন? অঙ্কুশ ওপাশ থেকে একদম নিচুপ রইল। তার নিজের বুকের তখন পলকহীন ঝাড় বইছে, কিন্তু তার মনের রানী সেই ঘুম ঘুম মাখানো কণ্ঠস্বরটা কান দিয়ে সরাসরি বুকে এসে আশ্রে পড়তেই অঙ্কুশ ভিতরে সেই বিষাক্ত প্রণয় ধীরে ধীরে বরফের মতো শান্ত হতে শুরু করলো। এক অদ্ভুত প্রশান্তি গ্লাস করলো তার সর্বাঙ্গে। ওপাশ থেকে মেঘু কোনো উত্তর না পেয়েও ঘুমের অবেচনে হয়ে আবারও প্রশ্ন করলো, কে বলছেন? উফ, কথা বলছেন না কেন? অঙ্কুশ তখনও চুপ করে কেবল মেঘুর নিঃশব্দ কথাগুলো শুনছিল। মেঘু ঘুমার্ত গলায় ফ্রেশ প্রশ্ন করলো, কে বলছেন আপনি? অঙ্কুশ এবার নিজের ধারালো চোয়ালটা ফোনের স্ক্রিনের কাছে আনলো। নিজের কণ্ঠস্বরটা যতটা সম্ভব গভীর, মাদকতাময় ও চতুর্থপূর্ণ করে ফিসফিস করে উত্তর দিল, ইউর ড্রিম বয় কুইন। কলেজের সবুজ মাঠে পা ছড়িয়ে গুল হয়ে বসে আছে মেঘু, যার সাথে রয়েছে তার 3 সাগরের ও প্রাণের সই ফাতিহার, রাইসা আর তানিয়া। টিফিনের এই সময়টা সকলের হাতে একটা করে সুস্বাদু ছানার বরফি। ওরা বেশ আয়েশ করে মজা করে কামড় বসাতে ছিল মিষ্টিতে। তার তো ঢাকার মামা বাড়ি বেড়ানো কেমন কাটলো শোনা? তনিয়ার চিমটিকাটায় হেসে হেসে গলায় প্রশ্ন শুনে হু হু করে হেসে উঠল মেঘু। ঢাকায় কাটানো দিনগুলো টুকরো গল্প। কায়দার বাড়ির জুলুসি আর খুনসুটির কথা এক এক করে বন্ধুদের কাছে খুলে বলতে লাগলো সে। প্রিয় শোয়ের খুশির অল্প শুনে ওরাও বেজায় খুশি আর উত্তেজনা হয়ে উঠল। বন্ধুর খুশিতে কি আর বন্ধুরা খুশি না হয়ে পারে? সব বলতে বলতে হঠাৎ মেঘু গলাটা একটু নামিয়ে বলল, তবে জানিস ওই ড্রেজিং আর্মির মেজর কিন্তু শেষমেশে আমায় চিনে ফেলেছে রে। মেঘু এই বোমা ফাটানো কথা শোনা মাত্রই ওরা 300 একসাথে আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল। কি? ওদের তীব্র যৌথ চিৎকারে মেঘুর কানের পর্দা যেন তালা লেগে যাওয়ার জোগাড় হলো। ফাতিয়া আর রাইসা তো ভয়ে তুতলাতে বলেই ফেলল, বলিস কি রে, তোকে আর্মি অফিসার চিনে ফেলেছে? তোকে মারার টারে নেই তো? জেলে পুরে দেয়নি তো? আরে না, মারবে কেন রে? আমার কিচ্ছু করেনি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে বেশ একটু ভাব নিয়ে বলল মেঘু। এরপর ঢাকার ছাদে ট্রুট আর ডিয়ার খেলা, বাগানে সেই তুমুল কাদা যুদ্ধ আর মেজরের গাল ঘেঁষে দেওয়া ঘটনাটাতে একটু লজু মিশিয়ে বলতে 3 বান্ধবী চোয়াল সোজা হয়ে ঝুলে পড়ল। সবার মুখে হাত। বলিস কি রে মেঘু, এত সব ঘটে গিয়েছে এর মাঝে? তানিয়া চোখ কপালে তুলে বলল, হ্যাঁ। মেঘু মাথা নাড়িয়ে সায় দিল। তানিয়া এবার একটু দীর্ঘশ্বাস ফেলে নিজের খাটাটা বুকে চেপে ধরে গদগদ গলায় বলে উঠল, তবে যাই বলিস না বোন, তোর ওই মেজর স্যার কিন্তু দেখতে হেভি হ্যান্ডসাম, একদম সেই পপুলার চাউনি হিরো ইয়াং এর মতোই কিউট আর হট। কি বুটি, কি ধারালো চোখরে মাইরে, দেখলেই তো ক্রাশ খেতে বাধ্য। তানিয়ার এমন সহজ আর লালাল ঝাঙানো ভঙ্গির কথা শুনে হুট করে মেঘুর মনের ভিতর কোথাও যেন এক খানিক খটকা লাগলো। কে জানি সে একটু খুশি হতে পারল না। সে খুব ভালো করে বুঝতে পারল তানিয়া অভলিম অঙ্কুশের ওপর ফিদা হয়ে গিয়েছে, যাকে বলে এক দেখাতেই ক্রাশের ওপর ক্রাশ। কিন্তু তানিয়ার এই প্রশংসার ব্যাপারটা মেঘের মতের গহীনে যেন বড্ড খসখস করতে লাগলো। নিজের অজান্তেই সে কি মেজরের ওপর একটা অলৌকিক অধিকার খাটানোর শুরু করে দিয়েছে। ঠিক তখনই বান্ধবীর সাথে এই মান অভিমানের বিতর্কের মাঝেই মেঘুর হাতের সস্তা আইসফোনটা মৃদু কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটা সম্পূর্ণ অচেনা নম্বর থেকে আসা মেসেজের নোটিফিকেশন। কৌতূহল হয়ে মেঘু মেসেজটা ইনবক্স করে খুলতে দেখে তার চোখ দুটো চৌরাগাছ হয়ে গেল। সেখানে অন্তত স্পষ্ট ও রোমান্টিক ভাষায় লেখা রয়েছে, তোমার বুককে বালিশ বানিয়ে বুকে মাথা রেখে ঘুমাতে বড্ড ইচ্ছা করছে, তোমার ওই গোলাপি পাপড়ি ঠুটে চুমু খাওয়ার শখ জাগেছে। বউ ও বউ। মেসেজটা পড়া শেষ হতেই মেঘুর ফর্সা কপাল 1 মুহূর্তের মধ্যে তীব্র বিরক্তি আর অপমানের রাগে গজগজ হয়ে পড়ল।
সাত সকালে কোন লজ্জা তাকে এমন নোংরা টেক্সট পাঠানোর সাহস পায়? রাগে পুরো শরীর রিরি করে উঠল তার। সে একেবারে চ্যাং চ্যাং করতে করতে দাঁত কিরমির করে নিজের পুনর ডাকা খাটে লুকার ভাষা টাইপ করে করা এক রিপ্লাই পাঠিয়ে দিল। তোর ঘুম তোর পাশাইয়ে আইকালা বাস আঁকাইয়া ভয়রা দিম। যাওরা অচেনা নাম্বারে মায়া মানুষের লগে ফুষ্টি বাইক করা দিম। চিনমুরে তোরে হালার পু যেই দিন ধরবার পামো তোর 40 খান তোরেই খাম বাইশা করা দিম। হালার ধুয়া চা কুত্তা। মেঘের পাঠানো সেই চরম ড্যান্সের আর ঝাঁঝালো রিপ্লাইটা স্ক্রিনে ভেসে উঠতে বাগান বাড়ি এসে ঘরের সোফায় বসে অঙ্কুশ মুখটা হা হয়ে গেল। এক সেকেন্ডের জন্য আর্মির মগজ স্তব্ধ। সে নিজের অজান্তেই একটা শুকনো ঢুক গেলে বেশ একটু জোরে শব্দ করে আউড়ে উঠল। আমার কপালে শেষ অবধি এই বাগেরহাটের মাইয়াই ক্ষুধা গেল। ও ক্ষুধা এত সাধারণ মাইয়া না, একে রে আজ তো আগুনের উস্কা। আমি তো গেছি রে অঙ্কুশ, তুই শেষ। মাইরে বাইরে ভাগা ভাগা অপরাধী ডারা তোরে মিলছে, আর তুই এখন থরথর করে ড্রারাস। ফিউচার উন্নারে কি দিন আইলো রে তোর মেজর গিরিগিরি। অঙ্কুশ মাথায় হাত দিয়ে এক প্রকার হাই হাই করে উঠল। মেঘের এই মারাত্মক মেসেজটা পড়ার পর চোখের সামনে যেন নিজের বৈবাহিক ভবিষ্যৎ সিনেমার মতো স্পষ্ট ভেবে উঠল। সে বিচক্ষে দেখতে পেল মেঘু কোমরে হাত দিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে কড়া চোখে কড়া হুমকি দিচ্ছে। আর বাংলাদেশে আর্মি ডাক সাইটে মেজর অঙ্কুশ কায়দার বাথরুমে বসে ভেজা মুখে তাদের বাচ্চার হিসু কথা আর নুরের ধরে নাচছে। সিনেমার রিল যেন আরও একটু এগালো। এবার সে দেখলো পরনে লুঙ্গি আর টি শার্ট পরে সে সারা ঘর খুঁজে হয়ে ঝাঁট দিচ্ছে আর ঘর মুছছে। আর মেঘু সুপায় পা তুলে বসে বরফ চিবাতে তার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে। দৃশ্যটা এখানেই শেষ হলো না। অঙ্কুশ আরও দেখলো কোনো একটা সামান্য ভুলের জন্য মেঘু একটা বার্থডের বেলুন নিয়ে চিল করে চিৎকার করতে করতে মেজরের পিঠে ধবাধপ পিটাচ্ছে। আর সেই বউ আর করব না বলে প্রাণ ভয়ে ছুটছে। ইন্নানিল্লা ভয়ে নিজের কপালে হাত দিয়ে বিড়বিড় করে উঠল অঙ্কুশ। নিজের এই চরম করুণ ভবিষ্যৎ কল্পনা করে সে এক প্রকার কুঁকড়ে গেল। দেশের আর্মি হয়ে সে শত্রু সোনাদের সামনে বুক চিরিয়ে দাঁড়ায়। সেই ভাগা মেজর কিনা নিজের হাঁটুর বয়সী 17 বছরের ওই মেয়েকে এখন থেকে জমের মতো ভয় পেতে শুরু করেছে। ভাবতেও কেমন যেন নিজের মেজরগিরি ইমুসচুট লাগলো। দুপুরের রোদে একটা হুট খোলা রিক্সায় চড়ে নীলক্ষেতের দিকে যাচ্ছিল কিঞ্জা। সাথে রয়েছে তার বেস্ট ফ্রেন্ড নিশাত। দুজনের টুকটাক পড়াশোনা আর ক্লাসের কথা বলতে বলতে এগালো কিঞ্জার ডাগর চোখে দুটো মূলত ঘুরছিল ঢাকার ওই ব্যস্ত কোলাহলপূর্ণ রাস্তা। এই যান্ত্রিক ইট পাথরের খাঁচায় কিঞ্জার মন কিছুতেই টিকতে চায় না। তার অশান্তি মনটা সবসময় টানে কুঞ্জার বাহীন শান্ত পাহাড়, দিগন্তজোড়া সমুদ্র না হলে কোনো গহীন অরণ্য, যেখানে আধুনিকতার নাম থাকবে না, কোনো বিদ্যুতের ছোঁয়া থাকবে না, যান্ত্রিক দূষিত পরিবেশ, শুধু থাকবে না নাম না জানার পাখপাখালির মিষ্টি কুজন, আর নিজেকেও বিলীন করে দিবে প্রকৃতির একদম গভীরে। এসব সাত পাঁচ ভাবতে ভাবতেই কিঞ্জার ভাবনার সুতো ছিঁড়ে গেল নিশাতের অত্যন্ত উগ্ন আর ভরাট কণ্ঠের আওয়াজে। মামা, রিক্সা এখানেই হুট করে থামলেন কেন? সামনে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজির মোহাম্মদ মুহসিন হলে একদম কাছাকাছি আসতে রিক্সাওয়ালা মামাকে ব্রেক চেপে থমকে দাঁড়াল গেল। তার পায়ের পাইলটের ঘুণারুর গতি একেবারেই স্তব্ধ। মূলত এই মহসিন হলে রাস্তাটা টুপকে এবং বিশি চত্বর পাশ দিয়ে ওদের নীলক্ষেতে যাওয়ার শর্টকাট রোড। নিশাত আর কুঞ্জান দুজনেই ঢাকা মেডিকেল কলেজের ড্রামিক শিক্ষার্থী, তাই এই ভরাট দুপুরেও দুজনের গায়ে সাদা দবদবে ইউনিফর্ম জড়ানো রয়েছে। রিক্সা চালক পিছনের দিকে তার ছেঁড়া চোখে তাকিয়ে নেড়ে বেশ ভরাট গলায় বলে উঠল, আর সামনে যাইতে পারবো না মা। সামনে ওই বড় দুই গ্যাং হুসাইন আলম আর প্রহর ইবনের কুলুগুর ইতিমধ্যেই তুলমার মারামারি আর কৌতূহলপূর্ণ হইতে আসছে। পরিস্থিতি একেবারে গরম। তোমরা জলদি নাইমা যাও, আমি উল্টো পথে ঘুরাইয়া চইলা যাবো। রিক্সা চালককে এমন কলিজা কাঁপানো কথায় নিশাতের কপাল চিন্তা আর ভয়ে ভাস আরও তীব্র হয়ে উঠল। সে এক সেকেন্ডেও সময় নষ্ট না করে চট করে রিক্সার টাকা ছুড়ে দিয়ে কিঞ্জার হাত শক্ত করে ধরে টেনে নামিয়ে নিল। কিন্তু কিঞ্জা সে তো সাধারণ মেয়ের মতো ভয় পেলেও পালাবার পাত্রী নয়। তার চোখের সামনে ক্যাম্পাসের ওই প্রকাশিত দিবালুকের হওয়া রাজনৈতিক মারামারির দৃশ্যটা আসতে সে চরম কৌতূহলবশত নিশাতের হাত ছাড়িয়ে উল্টো পা বাড়িয়ে সামনের দিকে এক দু পা এগাতে লাগলো। তার এমন পাগলামো দেখে নিশাত পিছনের দিকে ছিটকে গিয়ে চমকে উঠল। চত্বরের ঠিক মাঝখানেই তখন এক ভীষণ তাণ্ডব চলছে। দুই দলের কয়েকশো লোক ময়দানে।
চাপাতি ধারালো কাছে আর দেশীয় অস্ত্র নিয়ে একে অপরকে কোপাচ্ছে, আর মর্মর মুহূর্তে ককলের বিস্ফোরণের মতো ব্রং ব্রং শব্দ পুরো এলাকা ধোয়া অন্ধকার হয়ে উঠেছে। নিশাত পেছন থেকে গলার রাগ ফুলিয়ে চিৎকার করে ডাকল, কিঞ্জা ওইখানে যাস না, প্লিজ ফিরে আয়, ওরা তোকে মেরে ফেলবে। কিন্তু কৌতূহলবশতে কিঞ্জা যেন তখন এক ঘুরের মধ্যে, সে থামল না। আর ঠিক তখনই সেই রক্তক্ষেত্রের মাঝখান থেকে ধুয়ে আসা একটা ভারী কাঠের টুকরো বা কোনো শক্ত দ্রাব বস্ত্র ছিটকে এসে সজোরে আঘাত করলো কিঞ্জার কপালে সেই ভারী ও শক্ত আঘাতটা লাগার সাথে সাথেই কিঞ্জার মুখ থেকে তীব্র ব্যথার আর্তনাদ বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই তার মাথাটা ভুবু করে ঘুরিয়ে উঠল। চারদিকে ধোঁয়াটে পরিবেশটা যেন চোখের সামনে ঝাপসা হয়ে এলো। সে যেন ভারসাম্য হারিয়ে পিস্তলটা তীব্র রাস্তার ওপর নিথুর হয়ে কাদার মতো ছিটকে পড়ে যেতে নিচ্ছিল। ঠিক তখনই এক অলৌকিক আশীর্বাদের মতো পিছন থেকে তাকে শূন্যের শক্তপুক্ত একজোড়া পুরুষশালী হাত নরম পরম শক্তি আগলে নিল, মাটিতে পড়তে দিল না। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মেজর স্বামী গল্পে 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পিছন থেকে তাকে শূন্যের শক্তপুক্ত এক জোড়া পুরুষশালী হাত পরম শক্তিতে আগলে নিল, মাটিতে পড়তে দিল না। অবেচন আধো আধো বুঝে আসা চোখে কিঞ্জা শুধু এটুকুই দেখতে পেল, তাকে যে শক্ত বুকে জড়িয়ে ধরে রেখেছে। তার মুখ আর মাথায় একটা কালো রুমাল খুব শক্ত করে বাঁধা, কেবল দৃশ্যমানা এক জোড়া কুচকুচে কৃষ্ণ কালো তীব্র ও রহস্যময় চোখ। সেই চোখের তীব্র চাউনি যেন এক পলকে কিঞ্জার অবেচন মনকে ছুঁয়ে গেল। কিন্তু এর বেশি কিছু দেখার বা বোঝার সুযোগ আর তার ভাগ্যে জুটল না। তার চোখের পাতা দুটো এক গভীর অন্ধকারে রাজ্যে তলিয়ে গেল। কিন্তু ক্লিনিক থেকে কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ আর প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে সবেমাত্র বের হচ্ছে কিঞ্জা আর নিশাত। দুপুরে সেই উত্তাপ এখন অনেকটাই ইসমাল, কিন্তু চারপাশে থতমতে ভাবটা কাটেনি। ওরা যখন মেন রোডের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে, ঠিক তখনই পিছন থেকে এক গমগমে গম্ভীর আর রাজভারী কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠের আওয়াজে এমন এক সম্মুহূর্তের শক্তি ছিল যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। বেখেয়ালি রাস্তায় চলাফেরা করার হতে বিরতি থাকেন। যেথায় রাজনৈতিক সংগঠন ঘটে যাচ্ছে সেটা হতে সবসময় নিরাপদ দূরত্বতা বজায় রাখবেন। আজ কপাল ভালো ছিল বিদায় শুধু কপালে সামান্য চোট লেগেছে, অন্যথা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত। সেই নিখাত পুরুষশালী কণ্ঠ যেন কিঞ্জা আর নিশাত দুজনেই এক ঝটকায় পিছনে তাকালো। দেখতে পেল ওদের থেকে প্রায় 10 হাত দূরত্ব একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছে এক বলিষ্ঠ দীর্ঘায়ু ও পুরুষ। চোখে চৌড়া সানগ্লাস, মুখের সেই কারো রুমালটা এখন গলায় ঝুলিয়েছে। এই সেই পুরুষ, তার নাম প্রহর ইবনাত, যার একটাকে পুরো ডাবি ক্যাম্পাস কাঁপে, আর যেই এই মুহূর্তে কিঞ্জা কায়দারের মনোগুহীনে কোণে লুকিয়ে থাকা একমাত্র স্বপ্নের পুরুষ। বয়স তার 30-এর কোঠায় এসে থমকে গিয়েছে, আর কটা মাস মাত্র। তারপর হয়তো জীবনের ক্যালেন্ডার আরও এক যুগ হয়ে 31 হয়ে পা রাখবে। কিন্তু এই বয়সে তার ব্যক্তিগত আর তীব্র পুরুষশালী গম্ভীর্য যেন যে কোনো সময় কম বয়সী তরুণ বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। প্রহরের সেই তীব্র চোখের চাউনি সরাসরি কিঞ্জার ওপর নিবদ্ধন হতেই কিঞ্জার বুকের ভিতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। কপালে ব্যান্ডেজের তীব্র ব্যথাও যেন এক নিমিষেই কর্পূরপূর্ণ মতো উড়ে গেল। সে প্রহরের দিকে সরাসরি অপলক চোখে চেয়ে থেকে নিজের ওড়নাটা আঙুল পেঁচিয়ে বেশ একটু চওড়া ও স্পষ্ট গলায় বলল, নিজের অজান্তেই মস্ত বড় বিপদ ডেকে এনেও যদি এমন রাজকীয় স্বপ্নের পুরুষের ইসমাইল আর বাহুবন্ধনে আবদ্ধ হওয়া যায়, তবে এমন বিপদ প্রতিদিনই মাথায় পেতে নিতে প্রস্তুত প্রহর ভাইয়া। প্রহরকে উদ্দেশ্য করে এমন দুঃসাহসিকতা, প্রেমময় আর সোজাসাপ্তা কথা জুড়ে দিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না কিঞ্জা। সে নিজের লজ্জাটুকু আড়াল করে এক চিলতি রহস্যময় হাসি ফুটিয়ে নিশাতের হাতটা খপত করে ধরল। তারপর 2 হাত পায়ে ওখান থেকে রাজপথের দিকে তাকিয়ে বাড়িয়ে দিতে শুরু করলো। নিশাত তো বান্ধবীর এমন কাণ্ডে ডায়লগ শুনতে মুখ হা করে তাকিয়ে পিছু পিছু ছুটল। ওইদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অজানা এক
মেডিকেল পড়ুয়া কিশোরীর মুখে নিজের নাম ধরে এমন অদ্ভুত আর সাহসীয় বাক্য শুনে প্রহর ইবনার চৌড়া ললাটে একজোড়া গম্ভীর বিষণ্ণেই ভাস পড়ল। সে সানগ্লাসটা নাক থেকে একটু নামিয়ে দূরে রেখে হেঁটে যাওয়া কিঞ্জা ও শুভ্র এনুফরা অবয়টার দিকে তাকিয়ে রইল। কৌতূহল জাগলেও ক্যাম্পাসের শত শত ঝামেলার মাঝে সে আর এই সামান্য বিষয় নিয়ে মাথা ঘামালো না। তবে অলক্ষী কিঞ্জা ওই চঞ্চল চোখজোড়া প্রহর ইবনের কঠিন হৃদয়ের কোনো এক কোণে নিজের নামে প্রথম আচরণটা কেটে দিয়ে গেল। কপালের সাদা ব্যান্ডেজ বাঁধা অসুস্থ কিঞ্জাকে সাবধানে ধরে ধরে কায়দাবাড়ির সদর দরজার দিকে ভিতরে নিয়ে এলো নিশাত। নিজের এই শারীরিক অসুস্থতা, রক্তপাত কিংবা কপালের তীব্র ধমপাত নিয়ে নিজের কিঞ্জার বিন্দুমাত্র কোনো ধ্যান বা ক্ষেপ নেই। তার সমস্ত সচেতনা, সমস্ত ধ্যান জ্ঞান তখন মগ্ন হইয়াছে কল্পনা জগতে। চিরস্থায়ী বাসা বেঁধে ফেলল সেই কৃষ্ণকালো চোখের পুরুষ সেই প্রহর ইবনাকে ঘিরে। বর্তমানে ঢাকায় রাজনীতিও অন্ধকার ও আলো উভয় জগতের সাথে জড়িয়েছে এই প্রহর ইবনের নাম। বাংলাদেশের আর্মি রিটার্ন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তুফাজ্জল হামদার বড় পুত্র সে। ঢাকার রাজপথে তাকে নিয়ে চর্চা বা কিঞ্জা কোনো গুজব নেই, এমন একটা দিনও খুঁজে পাওয়া দুষ্কম। বর্তমানে ঢাকার সবচেয়ে বেশি সমালোচনা আর আলোচনা মূলে থাকেন সেই প্রহর ইবনা। বিশেষ করে ঢাকার 6 ও 7 নং আসন জুড়ে যেন তার একচ্ছন্ন অধিপত্য ও রাজত্ব চলে। সমালোচনার তুঙ্গে থাকে তার এক একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড। রাজপথে মাস্তান করা, বিরুদ্ধ দল ডিয়ারে আগুন লাগিয়ে দেওয়া কিংবা ক্ষমতার দাপটে দিনে দুপুরে কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এসব যেন তার নিত্যদিনের সাধারণ ব্যাপার। তবে তার রাজনৈতিক জীবনে বাহিরেও টক অব দি দ্য টাউন হয়ে থাকে তার ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত স্বভাব। লোকমুখে জোরের গুজব শোনা যায় প্রহর ইবনাতে একমাত্র অ্যালার্জি বা সবচেয়ে ঘৃণা বস্তু নাকি নারী জাতি। কোনো এক রহস্যময় কারণে সে নারীদের ছায়াও মারায় না, কিন্তু এর পিছনে আসল কারণ আজ অবধি কেউ জানে না। প্রহরকে নিয়ে সব 7-5 ভাবতেই নিশাতের হাত ধরে কায়দাবাড়ির অন্ধ হয়ে প্রবেশ করলো কিঞ্জা। ড্রয়িং রুমে পা রাখতেই ওরা দেখতে পেল সুপায় হেলান দিয়ে বসে বেশ আরাম করে রূপের 12টা থেকে পান বানিয়ে খাচ্ছেন তাদের দাদি জুবাইদা খাতুন। তিনি মূলত কয়েকদিন আগেই পবিত্র হজ পালন করে সৌদি আরবে গিয়েছিলেন, যার কারণে মেজু ভাই নীরবের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেনি। মাত্র গতকালই ঢাকায় ফিরেছেন তিনি। হঠাৎ কিঞ্জাকে এই রক্তাক্ত অবস্থায় কপালে ব্যান্ডেজ নিয়ে ভিতরে ঢুকতে দেখে বয়স্ক ওই জুবাইদা খাতুন জিভ কেটে হি করে এক মস্ত চিৎকার জুড়ে দিলেন। হাতের পানের বাটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ডাক দিলেন, কে গো, কোথায় আসো বড় বউ? কি গো, তাড়াতাড়ি আসো, দৌড়ে আসো, দেখো যাও। হাকলে মোর নাতিনডার এই কি অবস্থা হয়ে আইছে রে বাবা। মোর এমন চাঁদনির নাহালে ফর্সা নাতিনডার কোন হালার পুত মারছে। বৃদ্ধ মহিলা নিজের বাতের ব্যথা আর হাঁটুর কষ্ট এক নিমিষেই ভুলে গিয়ে নিস্তব্ধ পায়ে ছুটে এলেন এবং জড়িয়ে ধরলেন কিঞ্জাকে। নিজের কাঁপতে থাকা বুড়ো বুকে নাতিকে শক্ত করে আগলে ধরে একের পর এক স্নেহের চুমু খেতে লাগলেন তার পুরো আন্নতে। জুবাইদা খাতুনের আহাজারি দেখে মনে হচ্ছিল কপালে এই আঘাতটা কিঞ্জা নয়, স্বয়ং তিনিই পেয়েছেন। এদিকে শাশুড়ির এমন হঠাৎ এই বুক ধরফরানে আহাজারি শুনে রান্নাঘর থেকে হাতের খুন্তি কড়াই ফেলেই হস্তদস্ত হয়ে বেরিয়ে এলেন দুই জা, শিউলি বেগম আর পিঙ্কি বেগম। নিজেকে শাশুড়ির বুকে ওভাবে নেতিয়ে থাকতে দেখে এবং মেয়ের কপালে ধবধবে সাদা ব্যান্ডেজ দেখে শিউলি বেগম পায়ের নিচে জমিনটা যেন এক পলকে কেঁপে উঠল। তার বুকটা ধপস করে উঠল। কি সর্বনাশ, আমার কিঞ্জার এই অবস্থা কি করে হলো রে? অত্যন্ত জিজ্ঞাসা আর ভরা চোখে নিশাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন শিউলি বেগম। নিশাত অপরাধীর মতো মাথা নিচু করে কাচুমাচু হয়ে উত্তর দিল, আসলে আন্টি হয়েছে কি, নিশাত আর কোনো কিছু গোপন না করে ক্যাম্পাসের চত্বরে মহসিন হলের মারামারি হুট করে ককটেলের বিষম ফোড়ন আর কাঠের টুকরো ছিটকে এসে কিঞ্জার কপালে রাখার সমস্ত ঘটনা এক এক করে খুলে বলল। তবে বুদ্ধিমানের মতো প্রহর ইবনাকে বলার কিঞ্জার সেই রোমান্টিক ও দুঃসাহসিকতা ডায়লগগুলো একটা শব্দও যেন পরিবারের সামনে উচ্চারণ করল না। নিজের প্রিয় সখী ওই গ্যাং লিডার প্রহরকে কতটা পাগলের মতো চায় তা নিশাত খুব ভালো করেই জানে, কিন্তু কায়দার পরিবারের সামনে এই নামও যেন নেওয়া যাবে না, কারণ কায়দার পরিবারের শুরু থেকেই নোংরা রাজনীতি ও মাস্তান একেবারেই অপছন্দ করেন। নিশাতের মুখ থেকে মহসিন হলের সেই কোপাকুপি আর ককটেলের বাজির কথাগুলো শুনে শিউলি বেগম, পিঙ্কি বেগম আর দাদি জুবাইদা খাতুন যেন তীব্রভাবে চমকে উঠলেন। ঘটনা শুনে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেন।
শিউলি বেগম আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কিঞ্জাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলেন। শত হোক শিউলি যে তার গর্ভধারিণী মা। মেয়ের শরীরে সামান্য আঁচ লাগার মানে মায়ের কলিজা ফালা হয়ে যাওয়া। মেয়েরা তো মায়েরই আসল অঙ্গ, মায়ের আত্মসম্মান। তবে জীবনের সমস্ত ব্যথা বেদনা আর সুখের অনুভূতি সব কিছুই তো এই কন্যা সন্তানের শুরু আর কন্যা সন্তানই শেষ। কলেজে ছুটি হয়েছে মিনিট 2 হলো। ছুটির ঘন্টা বাজতেই কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে মুক্ত আকাশের ডানা মেলা অরন্ত পাখির ন্যায় এক প্রকার দৌড়ে কলেজের মাঠের দিকে চলে গেল মেঘু। আজ সকালে মাঠের এক কোণে ফুটা লাল টকটকে গোলাপ আর সুবাস ছড়ানো বেলি ফুলগুলো দেখে নিজের কানের পিঠে গুজানোর জন্য বড্ড মন কেমন করছিল ওর। আজ তাই সুযোগ পেতেই ফুলগুলো ছিঁড়তে যাবে আমাদের এই চঞ্চল ম্যাডাম। কিন্তু মাঠের 1/3 অংশে পা রেখেছে কিন্তু রাখেনি। অমনি পিছন থেকে বেশ চওড়া গলায় ওকে ডেকে উঠল কেউ। মেঘু। অচেনাও নয়, আবার খুব বেশি চেনাও নয়। এক অচেনা পুরুষালী কণ্ঠ নিজের নাম শুনে হসাই পিছন ফিরে তাকালো তৃপ্তদশমী রমণীয়। বডিটা এক ঝটকায় ঘোরানোর সাথে সাথেই তার ধিক্কালো হাঁটু ছাড়ানো বেগতিতে কাঁটাগুলো চুলগুলো পিঠের ওপর দুলনায় দুল খেয়ে উঠল। মেঘু দেখো কিছুটা ঘামাত অবস্থা ওর সামনে এসে দাঁড়িয়ে আছে এই কলেজের সবচেয়ে মেধাবী ও কৃত্রিম ছাত্র মিসির হাওদাদার। খাঁটি শ্যামলাপনের ছেলেটি দেখতে সত্যিই খুব সুদর্শন। তীব্র চোখ দুটো চয়ে আছে একটা গোলাপ আকৃতির চশমা। পরিধানে কলেজের চিরচনা সাদা শার্ট আর কলেজের ট্রাউজার। মেঘ বেশ কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন মিসির ভাইয়া? ছেলেটাকে মেসির ভাই বলার কারণ হলো সে এবার উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষের শিক্ষার্থী। এই তো আগামীকাল কলেজের ওদের বিদায় অনুষ্ঠান বা ফেরওয়ালা, এর পরপরই ওদের ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেঘের প্রশ্ন শুনে মাথা ঝাঁকালো মেসুর। মাথা অবধি বারবার চুলগুলো ঝাঁকুনির চুটে ওর ফর্সা কপালের ওপর সে জায়গাটা কেড়ে নিল। সে চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে বলল, তোমাকে একটা জরুরি কথা বলা ছিল মেঘু। কি কথা? মেঘুর এমন জিজ্ঞাসু প্রশ্ন শেষ হতে না হতেই সবার চোখে ছানা বড়া করে দিয়ে মেসুর সোজা মেঘুর সামনে মাঠের ঘাসের অপর এক হাঁটু গিরে বসে পড়ল। তার 2 হাতে ধরা এক মস্ত বড় সুব্রি বেলি আর লাল গোলাপের চোখে ধারালো ফাল বুকে সে মেঘের মায়াবী মুখের দিকে তাকিয়ে এক পলক হাস্যনয়নে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে কিংবা তীব্র অনুভূতিপূর্ণ গলায় আবৃত্তি করার মতো করে বলে উঠল, তোমার ওই ভাষায় নয়নে দেখছিলাম নির্ণয় সর্বনাশ। স্বপ্নেই বুনেছি এক গাবা ভাষ্য, যার কৃত্রিম হয়েছিলে তুমি আর আমি। মেঘলা, তবে হবে কি আমার মনের রানী? এবার ওপাশে দুপাশে জীবন সঙ্গিনী। ভালোবাসি তোমায় আমার আরণ্যে। মেসির এমন ঘোর লাগা আবকীয় মাখানি প্রেমের কবিতা শুনে মাঠের চারপাশে গুল হয়ে দাঁড়ানো কলেজের অন্য সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে জুড়ে হাতে তালি দিয়ে উঠল। পুরো মাঠ যেন করতালির মুখরিত হয়ে গেল। সবাই এক অধীর আগ্রহে চাতক পাখির চেয়ে আছে মেঘের উত্তরের আসার জন্য। কারণ মেসুর হাওলাদারের মতো কৃত্রিম ছাত্র পুরো কলেজের সম্মুখে দাঁড়িয়ে তাকে প্রপোজ করেছে। মেঘু এত মানুষের সামনে এমন কাণ্ডে কিঞ্চিত লজ্জাও পেল। পরক্ষণে তার ঠোঁটের কোণে এক দুষ্ট ভরা মিষ্টি হাসি ফুটিয়ে উঠল। সে এক হাত কোমরে রেখে পুরন ঢাকা সেই নিজস্ব দেহাত টেনে মেসুর মুখের ওপর রিজেক্ট করে দিয়ে বলল, দুঃখিত মেসুর ভাই, মই বিয়াইতে আজ বাদেই কাল মোর বাচ্চা আইবে। এই দেখেন এই মই 4 মাস পেইতে মানু মোর আপনার প্রেমের প্রস্তাবে শুনলে মোর জামাই আপনার গড়ে একেবারে পিটাইবে। আপনারে লাইগা মোর দুঃখ লাগতাছে। মাগার কথা কইতাম কিন্তু মুই বিয়াইতে আর 6 মাস আগে আইলে আন্নের লইগেই মুই আন্নের প্রেমের প্রস্তাব মাইনা নিতাম। ওহন পুনাই পাইতাম না। মেঘের মুখে নিজের 4 মাসের পোয়াতি হওয়ার এমন আজব আর কাল্পনিক উত্তর শুনে মেসির মুখের কোনো বেদনার কালো ছাপ দেখা গেল না। উল্টো এক চিলতি মুচকি হাসি দেখে গেল তার ঠোঁটের কোণে। সে যেন আগে থেকেই খুব ভালো করে জানতো এই চঞ্চলার ঠোঁটকোনা মেঘলা এমনই কোনো অদ্ভুত উত্তরণ দিয়ে পরিস্থিতি হালকা করবে। তাই সে সহকরম পরিস্থিতি নিয়েই এসেছে। সেই হাঁটু গিরে বসে অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল, তুমি যে একেবারে বানিয়ে মিথ্যা বলছো তা আমি খুব ভালো করেই জানি মেঘলা। তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই তবে আমি আজ এখানে এসেছি। তবে চিন্তা করো না, তোমায় আমি কোনো জোর করব না, কিন্তু আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি আর প্রথম ভালোবাসা। মেসির সামান্য থামল। নিজের হাতের সেই সুদৃশ্য ফুলের বুকেটটা তার দিকে ইশারা
করে স্মার্ট গলায় বলল, ফুলের বুকেটটা অন্তত নিলে আমার খুব ভালো লাগতো। মেঘ আবার নিজের মুখে সেই চঞ্চল হাসিটা এক নিমিষেই মুছে ফেলল। বড্ড সিরিয়াস গম্ভীর গলায় বলল, প্রস্তাব যখন আমি একবার সোজাসুজি ফিরিয়ে দিয়েছি মেসির ভাই, তখন এই ফাউল বুকে নিয়ে আপনার মনে অহেতুক নতুন আশা জাগার বড্ড অনুশোচনা হবে না। তাছাড়া অন্য কোনো পরপুরুষের দেওয়া কোনো কিছুই আমি হাতে নিতে নেই। আর হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করে নিজের মূল্যবান জীবনটা নষ্ট না করে জীবন এগিয়ে যান। আমি আপনার নয়, এই দুনিয়ার আর কোনো পুরুষেরই কোনো দিন হব না। পুরুষদের এই অতকথ ভালোবাসা আমার প্রাণপ্রণে ঘৃণা করে। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। ব্যাস। মেঘুর এমন কঠিন আর ভরব শীতল কথা শুনে মাঠের কৌতূহল এক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মেঘার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ফুলগুলো না নিয়েই প্রস্থান পায়ে মাঠ পেরিয়ে কলেজের গেটের দিকে হাঁটা গেল। তার পিছন পিছন দ্রুত পায়ে এগিয়ে গেল ওর 3 বান্ধবী, ফাতিহা, রাইসা আর তানিয়া। 4 জন রমণীর মুখে এমন থতমতে। তবে মেঘের এই সরাসরি প্রত্যাখ্যান বা পোয়াতি হওয়ার বানানো গল্প মাঠে কেউ যতটা না অবাক হয়েছে, তার চেয়েও শতগুণে বেশ মেঘু শেষের এই মারাত্মক 3টি লাইন মেসি হাওলাদারের হৃদয়ে এক বিশাল প্রশ্নের দোলা তুলে গেল। সে নিস্তব্ধ হয়ে চেয়ে রইল মেঘের চলে যাওয়ার পথের দিকে। কেন এই 17 বছরের মেয়েটা পুরুষ জাতির ভালোবাসাকে এতটা ঘৃণা করে? এর পেছনে কোনো অতীত লুকিয়ে আছে? কিঞ্জা চুপচাপ বসেছিল ঘরের বিলাস জানালার পাশে। তার 2 নয়ন বেয়ে হাপুস নয়নে জল গড়িয়ে পড়ছে। পলকহীন চোখে সে চেয়ে আছে বাইরের শুনশান সারকর পানে। মন যেন চাতক পাখির মতো খুঁজছে কোনো এক কাঙ্ক্ষিত মানুষকে। ঠিক তখনই দূর সড়কের মোড়ে চেনা সেই বলিষ্ঠ অবয়া আর কাঙ্ক্ষিত মানবটাকে দেখা মাত্রই কিঞ্জার হৃৎস্পন্দন যেন এক ধাক্কায় চলকে উঠল। বুকের ভিতরে আনন্দের এক তীব্র হৈহুল্লার বয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। চোখের পানি মুছে স্তব্ধ পায়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। সারা বাড়ি যেন মুহূর্তেই মুখরিত হয়ে উঠল কিঞ্জের পায়ে পড়া সোনার নূপুরের মিষ্টি নিঝির শব্দে। নূপুরের প্রতিটি ঘুঘু যেন একটি রোমান্টিক ছন্দে নেচে নেচে কিঞ্জার বেকুল মনের জানান দিচ্ছিল। ঘর ছেড়ে লম্বা করিডোরি পেরিয়ে পিছনের বাগান ধরে মূল ফটকের কাছাকাছি আসতেই হুট করে থমকে দাঁড়িয়ে গেল কিঞ্জা। আর ভিতরে সমস্ত উৎসাহ আর উন্মাদ এক সেকেন্ডে রূপ নিল এক অজানা ভয়ে। কিছু একটা তীব্রতা ভয়ে চকিয়ে চোখে দেখল ওর ঠিক সামনে হিংস্র মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওর নিজের আপন বড় ভাই মেজর অঙ্কুশ। তবে মেজর তাকে দেখে নেই। সে পিছন মুখে হয়ে দাঁড়িয়ে আছে। তার কড়া নজর ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির ওপর। ফটকের একদম কাছে আসতেই কিঞ্জার কানে এসে বাজল অঙ্কুশে সে চিরচেনা গম্ভীর ও তীব্র কণ্ঠের আওয়াজ। আসন্ন এমপি প্রহর ইবনের মানে আছে এই অধম অঙ্কুশের কথা। আমি তো ভাবলাম প্রমোশন আর ক্ষমতার দাপটে অঙ্কুশ নামে এই দুনিয়ায় কেউ একজন রয়েছে। তাকে কি বুঝি বলেই পিছনে মাননীয় মহাশয়। অঙ্কুশ এর এমন বাঁকা চোখে তাকানো, নাচানো আর খোঁচামারা পূর্ণ কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা প্রহরের সেই চীনা সুদর্শন শ্যামলা গালে এক চিলতি চৌড়া ও নিখুঁত ভালোবাসার হাসি ফুটে উঠল। সে রাজনীয় সমস্ত গম্ভীর্য আর দৈমাক একপাশে সরিয়ে রেখে এক ঝটকায় এগিয়ে এসে জড়িয়ে ধরল তার খুব কাছের এই ব্যালকনিটার প্রাণের বন্ধুকে। অঙ্কুশ চৌড়া পিঠের হাত রেখে হাসতে হাসতে প্রত্যহর অন্তত আবেগময় গলায় বলে উঠলেন, তোকে কি করে ভুলি বল অঙ্কুশ? এই পুরো 2 দিনে তুই ছাড়া এই প্রহর ইবনাকে কিভাবে গভীরভাবে আর কেউ কি চেনে রে? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী পার্টের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে মেজর স্বামী গল্পের 11 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। গোধূলি পূর্বক্ষণ। আকাশে পেঁজা তুলোর মতো উড়ে চলেছে শুভ্র আর ধূসর রঙা মেঘমালা। সেই মেঘের ক্ষুদ্রাংশগুলো একে অপরের সাথে মিলিত হয়ে আকাশের বুকে তৈরি করছে এক এক ধরনের অদ্ভুত আকৃতি। জ্যৈষ্ঠ মাস প্রায় শেষের দিকে। আষাঢ় তার বৃষ্টি ভেজা রূপ নিয়ে শুরু করছে কি করেনি প্রকৃতির বুকে এমন এক ছমছমে ভাব। রান্নাঘরে সন্ধ্যার স্ন্যাক্স বানাতে ব্যস্ত আলিয়া বানু। মেঘ চুপি চুপি যেয়ে পেছন থেকে মাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার ঘামার্ত কাঁধের ওপর নিজের থুতনিটা রাখল। অত্যন্ত আদুরে গলায় জিজ্ঞাসা করল, মা কি বানাচ্ছ? আলিয়া বানু মেয়ের দিকে ঘাড় না বাঁকিয়েই কড়াইয়ে হাতা নাড়তে নাড়তে বললেন, পিঠা বানাচ্ছি। অনেকে একে ডিম পিঠা বলেই ডাকে।
মায়ের কথা শুনে মেঘের মায়াবী শ্যামলা মুখখানা এক নিমেষে খুশিতে উজ্জ্বল হয়ে গেল। এই পিঠা ওর ভীষণ প্রিয়। আলিয়া বানুকে আরও জোরে শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদ করতে করতে বলেই ফেলল, ওমা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথাটা বলেই নিজের পরনের স্কার্টটা 2 হাত দিয়ে ধরে নাচতে নাচতে রান্নাঘর থেকে বেরিয়ে গেল সে। মেয়ের ওভাবে আনন্দ করতে করতে যাওয়ার পানি চেয়ে আলিয়া বানু ঠোঁটের কোণে মৃদু হাসলেন। নিজের মনেই বললেন, পাগলি একটা। পায়ের পায়েল নাচিয়ে নাচিয়ে সন্ধে সন্ধে সদর দরজা দিয়ে বাড়ির বাইরে বের হল মেঘ। উদ্দেশ্য ননীদের গাছ থেকে কাঁচা পাকা আম আর কাঁঠাল চুরি করা। নিজের বাড়ির ফটক পেরিয়ে কাঁচা রাস্তায় নামতেই তার মুখোমুখি দেখা হয়ে গেল রাস্তার ওপারের বাড়ির কর্ত্রী সাফুরার সাথে। মাঝবয়সী স্থূলকায় গড়নের এই মহিলা দেখতে বেশ কালো বর্ণের। আজমউদ্দিনের আদুরে বউ সাফুরা বিবি। মেঘকে ওভাবে ধৈ ধৈ করে নাচতে নাচতে চলতে দেখে সাফুরা বিবি মাঝ রাস্তাতেই ওকে থামালেন। এই মেয়ে শুনো। এমনিতেই এই অপছন্দের মহিলাকে সহ্য হয় না মেঘের। তার উপর সামনে দেখে আড়ালে নিজের নাক মুখ কুঁচকে ফেলল সে। বিড়বিড় করে ওনাকে নিয়ে মনে মনে অনেক গালমন্দও করে নিল। মহিলা সামনে এসে পান চিবোতে চিবোতে জিজ্ঞাসা করলেন, ও মাইয়া, তুমি কিসে পড়ো? সাফুরার এমন আকস্মিক ও অদ্ভুত প্রশ্নে মেঘের মাথার মেজাজ যেন এক লাফে সপ্তমে চড়ল। সে নিজের স্বভাবসুলভ ঝাঁঝালো গলায় সোজা মুখ ভেঙচে বলেই ফেলল, এই থালাবাতির ওপর চিটপটাং হইয়া পড়ি। মেঘের এমন কড়া আর ঝাঁঝালো উত্তর শুনে এক মুহূর্তে থমথমে খেয়ে গেলেন সাফুরা বিবি। ওনার সেই কালো মুখটা রাগে যেন আরও বেশি কালো হয়ে গেল। তিনি নিজেকে সামলে বললেন, আমি বলতে চাইছিলাম তুমি কোন ক্লাসে পড়ো? মেঘ এবার কোমরে 2 হাত দিয়ে আরও চড়াও গলায় উত্তর দিল, তে আপনি ভালো কইরা বলবেন না যে মা তুমি কোন ক্লাসে পড়ো, তাইলে আমি বলে দিতাম। সাফুরা বিবি কিছুটা দমে গিয়ে বললেন, কোন ক্লাসে পড়ো মা তুমি? ক্লাস 11-এ পড়ি। সাফুরা বিবি ইংরেজি তেমন একটা জানেন না, তাই 11 শব্দের অর্থ বা মর্ম না বুঝে আবার হাঁ করে প্রশ্ন করলেন, হ্যাঁ কি ভেন? মেঘ এবার ওর কথায় চরম বিরক্ত হল। মুখ বাঁকিয়ে চ্যাত করে বলল, আইয়ে পড়ি, আইয়ে। এবার যেন তিনি বুঝতে পারলেন যে 7টার মাস্টারের মেয়ে এবার কলেজে উঠেছে, তাই বেশ গদগদ হয়ে জিজ্ঞাসা করলেন, ও আইয়ে, তা মা তুমি বিয়া করছো নি? এবার মেঘের ধৈর্যের আর সহ্যের সীমার বাঁধ এক্কেবারে চুরমার হয়ে গেল। সে নিজের বাজখাই গলা উঁচিয়ে চড়া সুরে উত্তর দিল, আপনার জামাইরে করতাম, দিবেননি, আর লগে হেতুনের বিয়া? হাসা কইতাছি, সতী নয় আই আপনারে একটুও মাইতাম ন, খালি ঘর তনে বাইর করে দিয়াম। মেঘের এমন মারাত্মক আর জবরদস্ত কথা শুনে সাফুরা বিবির পিলে চমকে উঠল। বলে কি এই ছুরি? তার ওমন চাঁদের লাহান জামাইয়ের সাথে এই শ্যামলা কালীন মেয়ে নাকি বিয়া বসবে, আর বিয়া বসে ওনাকে সতীন বানিয়ে ঘর থেকে তাড়িয়ে দেবে। কথাটা শুনেই ওনার মেজাজ ভীষণ খারাপ হয়ে গেল, কিন্তু প্রতিবাদ করতে গিয়েও মেঘের সেই রক্তচক্ষু আর রাগী নজর দেখে তিনি মনে মনে বেশ ভয় পেয়ে গেলেন। ওনার বুকটা দুরুদুরু কাঁপতে লাগল। তিনি 2 হাত গালে ঠেকিয়ে বলতে লাগলেন, ওরে আল্লা রে, 7টার মাস্তুরের মাইয়া এত্তন খারাইপ চৈত্যের কেনে রে? এই মাইয়া যদি আমার ঘরে আইসে, তবে আমার সাজানো সংসার খানেক কেড়ে চিবায়া খায়া লাইব গো। সাফুরা বিবি আর এক মুহূর্তও সেখানে দাঁড়ানোর ঝুঁকি নিলেন না। মানে মানে ওখান থেকে হনহন করে কেটে পড়লেন তিনি। মেঘ ওনার যাওয়ার দিকে তাকিয়ে দাঁত মুখ খিঁচিয়ে পায়ের কাছে থাকা একটা ইঁটের কোনা ওনার উদ্দেশ্যেই ফিক্কা মেরে নিজের মনেই গজগজ করতে চলে গেল ননীদের বিশাল আম আর কাঁঠাল বাগানের দিকে। এবার শান্তিমতো গাছ থেকে আম কাঁঠাল চুরি করে নিজের পেটে চালান করবে ও। ব্যাগপত্র গুছিয়ে আবারও নিজের চিরচেনা কর্মস্থলে ফিরে যাচ্ছে অঙ্কুশ। মাত্র কয়েক ঘন্টা আগেই হেডকোয়ার্টার থেকে একটা আর্জেন্ট কল এসেছে ওর ফোনে। ওকে দ্রুত কক্সবাজারের দিকে রওনা হতে হবে। ইন্টেলিজেন্সের রিপোর্ট অনুযায়ী ওখানে নাকি বড়সড় কোনো আন্তর্জাতিক আততায়ীর হামলার সম্ভাবনা আছে। অঙ্কুশকে সেখানে সশরীরে অবস্থান করে সৈন্যদের গাইড করতে হবে এবং পুরো অপারেশনের পথ দেখাতে হবে। শুধু তাই নয়, কক্সবাজার সীমান্ত দিয়ে ইদানিং প্রচুর পরিমাণে নারী পাচার হচ্ছে। সেই চক্রের মূল হোতাদের এবং পাচারের গোপন সূত্রটাও এবার ওকে খুঁজে বের করতে হবে। তাই পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের সেই রাজকীয় প্রাডো জিপে চড়ে বসেছে ও। গাড়িটার সামনে ও পেছনে আর্মিদের চেনা লোগো এবং সিম্বল জলজল করছে। শিউলি বেগম বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে বিষণ্ণ মনে ছেলের এই হঠাৎ চলে যাওয়া দেখছেন। ধীরে ধীরে মেজরের গাড়িটা রাতের অন্ধকারে বিলীন হয়ে যায়। গাড়ি চালাতে চালাতে চট্টগ্রাম ও ঢাকা মহাসড়কে আসতেই অঙ্কুশ নিজের ব্লুটুথ অন করে কল লাগালো তার দূর দেশের সেই চঞ্চল প্রেয়সীর মোবাইলে। যদিও এখন ঘড়ির কাঁটায় রাত ঠিক 10টা বাজে। ওর কাছে হেডকোয়ার্টার থেকে যাওয়ার জরুরি পয়গাম এসেছিল আজ সন্ধ্যা 6টায়।
4 ঘন্টার নোটিসে সবকিছু ফেলে ও বর্ডারের দিকে ছুটে চলেছে। এটাই যেন ডিফেন্সের অফিসারদের আসল জীবন। পরিবারের সাথে 2 দিন শান্তিতে সময় কাটানো যেন ওদের জন্য মস্ত বড় এক দায় হয়ে দাঁড়ায়। তাও দেশের স্বার্থে, দেশের মানুষের সুরক্ষায় তারা এই কঠিন জীবনটাকে সবসময় হাসি মুখে মেনে নেয়। মেঘের নাম্বারে কল দিতেই অঙ্কুশ দেখালো স্ক্রিনে লেখা হচ্ছে বিজি। এই মাঝরাতে মেয়েটা কার সাথে যেন গভীর মনোযোগ দিয়ে কথা বলছে। বুকের ভেতর ঈর্ষার একটা মৃদু চিমটে লাগতেই লাইনটা কেটে দিল ও। ঠিক 2 মিনিট পর অঙ্কুশ আবারও ব্যাক টু ব্যাক কল দিলে এবার ওপাশ থেকে কলটা রিসিভ হলো। ওপাশ থেকে সেই চিরচেনা গম্ভীর ও গমগমে গলায় মেঘ প্রশ্ন করল, কে বলছেন? কাঁপতে থাকা হাইওয়ের বুকেই গাড়ির ব্যাক সিটে মাথাটা একটু এলিয়ে দিল অঙ্কুশ। তার 2 চোখে এতক্ষণের ক্লান্তির মাঝে এক পরম প্রশান্তির দোল লাগল। সারাদিনের এত ধকল আর টেনশনের পর অবশেষে তার রানীর কণ্ঠস্বরটা শুনতে পেল সে। নিজের গলাটা একটু খাদে নামিয়ে বলল, তোমার একমাত্র আশিক বাবুর মাম্মা। মেঘ ওপাশে চরমভাবে চমকে উঠল। সে কান থেকে ফোনটা নামিয়ে ভালো করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল একেবারে অচেনা একটা নম্বর, আর ওপাশের পুরুষালী গলাটাও তার চেনা গলার সাথে মিলছে না। সে বিরক্ত হয়ে বলল, কি ফালতু কথা বলছেন আপনি? আসল পরিচয় দিন, কে আপনি? মেঘের এমন রাগ মাখানো প্রশ্ন শুনে অঙ্কুশ নিজের ঠোঁটের কোণে এক তির্যক ও মাদকতাময় হাসি হাসল। বেশ আদরে ও ফিসফিসানি স্বরে বলল, তোমার অবাধ্য মনে অলরেডি লাজ করা শুরু করে দেওয়া একমাত্র রাজা আমি বাবুর মাম্মা। মেঘ এবার ভীষণ রেগে গেল মাঝরাতে এমন অচেনা লোকের হেয়ালিপনা আর ফাজিলন্মু শুনে। সে নিজের আঞ্চলিক টোনে চ্যাত করে কড়া গলায় বলে উঠল, রং নাম্বারে কল দিয়ে পর্নারীর সাথে এভাবে মজা লুটতে খুব ভালোই লাগে, তাই না? ঘরে কি মা বোন নেই আপনার? রাস্তাঘাটের বখাটেরা কেবল মেয়েদের এভাবে মাঝরাতে ফোন দিয়ে উত্তেক্ত করে। মা বোন সবই আছে কুইন, শুধু একটা নিজের মনের মতো বউ নেই। এই মুহূর্তে একটা খাঁটি বউয়ের বড্ড অভাব ফিল করছি মাই ব্ল্যাক ফ্লাওয়ার। অঙ্কুশকে সে এখনও চিনতে পারেনি, তবে অচেনা কোনো পরপুরুষের মুখ থেকে নিজের প্রতি এমন অধিকার খাটানো ডায়লগ শুনে মেঘ রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে গেল। ওর মন চাচ্ছিল ফোনের ওপাশের লোকটাকে পুরান ঢাকার খাঁটি লোকাল গালিগালাজ দিয়ে একাকার করে দিতে, কিন্তু কেমন জানি একটা অদ্ভুত সংকোচে তা পারল না। সে রাগ সামলে নিয়ে ঝেঁঝে বলল, বেশি বউয়ের অভাব ফিল করলে বাড়ির পাশের ওই বড় কলাগাছের সাথে শক্ত করে একটা দড়ি দিয়ে গাঁজা, গলায় ফাঁস লাগলে আর কোনোদিন অভাব ফিল করতে হবে না, ব্যাস। বলেই আর 1 সেকেন্ডও সুযোগ না দিয়ে খট করে কলটা কেটে দিল। মেঘের এমন মুখের ওপর তপ্ত জবাব শুনে অঙ্কুশ গাড়ির ভেতরেই শব্দহীনভাবে আপন মনে হাসতে লাগল। তার এই শ্যামলা রাগিনীটা যে বেশ ভালোভাবেই রেগেছে তার বুঝতে বাকি রইল না ওর। হা হা। তবে হাসির পরক্ষণেই অঙ্কুশের ফর্সা কপালের রগগুলো রাগে ও উত্তেজনায় নীল হয়ে ফুলে উঠল। কোনো না কোনো গোপন সূত্রে আজ দুপুরের কলেজে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা অলরেডি মেজরের কানে এসে পৌঁছে গেছে। মেঘকে নাকি মিসির নামের এক কলেজ পড়ুয়া ছেলে পুরো কলেজের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করেছে। ছেলেটা নাকি গায়ের রঙে মেঘের মতোই শ্যামলা, কিন্তু দেখতে নাকি বেশ হ্যান্ডসাম আর সুদর্শন। আর ওদিকে অঙ্কুশ নিজে, সে তো ধবধবে ফর্সা, সে তো বর্ণের অধিকারী। আজ রাতে আর যাই হোক, এই হাইওয়ের অন্ধকার ওকে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিল। খুব দ্রুত, একদম চোখের পলকে এই চঞ্চল মেঘালয়াকে আইনসম্মতভাবে নিজের করে নিয়ে নিজের ডেরায় তুলতে হবে। যেভাবেই হোক সাম দাম দণ্ডভেদ খাটিয়ে মেজরের তকমা দিয়েই ওকে জয় করতে হবে। স্ক্রিন অফ হওয়া ফোনটার দিকে তাকিয়ে অঙ্কুশ নিজের ধারালো চোয়াল শক্ত করে মনে মনে এক প্রতিজ্ঞার সুরে আউড়ে উঠল, তুমি শুধু আমারই রাগিনী মেঘালয়া, শুধুই আমার। এই দুনিয়ার অন্য কোনো পুরুষের ছায়াও আমি তোমার ওপর পড়তে দেব না। খুব শীঘ্রই আমি হব তোমার এই চঞ্চল দেহ আর অবাধ্য মন উভয়েরই একমাত্র রাজা। একচ্ছত্র আধিপত্য নিয়ে আজীবন রাজত্ব করব আমি তোমার ওপর। কক্সবাজার বাঙালির কাছে সমুদ্র মানেই এক অদ্ভুত মায়ার টান। সেই মহেশখালী দ্বীপের শান্ত স্নিগ্ধতা, সোনাদিয়ার নির্জনতা থেকে শুরু করে ইনানি, লাবণী আর হিমছড়ির পাহাড় সাগরের মিতালি, সব মিলিয়েই কক্সবাজার যেন এক স্বপ্নের শহর। আর ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত কক্সবাজারের রামু সেনানিবাস, যা বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সদর দপ্তর, সেখানেই আজ পোস্টিং হয়েছে মেজর অঙ্কুশ কারদারের। ঘণ্টাখানেক আগেই অঙ্কুশ তার জন্য বরাদ্দকৃত সরকারি বাংলো এসে পৌঁছেছে। এই বাংলোটি মূলত সেনানিবাসের অন্তর্ভুক্ত সেনানিবাস শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের জন্য নির্ধারিত ছিল, যা এখন মেজরের জন্য প্রস্তুত। ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়ে এলো অঙ্কুশ। নগ্ন শরীরে কোমরে কালো তোয়ালে জড়ানো, সুঠাম দেহের লোমহীন বুকে ঘাম আর পানির নোনা জল চিকচিক করছে।
আয়নার সামনে দাঁড়িয়ে আর্মি কাট করা চুলগুলো শুকাতে শুকাতে যখন সে নিজের পেশিবহুল শরীরের দিকে তাকালো, তখন আয়নায় প্রতিফলিত সেই দৃপ্ত সৌন্দর্য যেন আভিজাত্যের বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল। সুগন্ধি পারফিউম গায়ে মাখিয়ে যখন সে তার আর্মি ফর্মাল ড্রেসটা পরল, শোল্ডার ব্যাচের উপর জ্বলজ্বল করা শাপলা তারা একজন মেজরের প্রতীকী চিহ্ন তাকে আরও বেশি রুদ্র ও গম্ভীর করে তুলল। মিটিংয়ের জন্য বের হওয়ার সময় কানে এয়ারবাড গুজে সে দ্রুত পায়ে বাংলো ত্যাগ করল। তো বন্ধুরা, গল্পের এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই আপনারা পরবর্তী পার্টও দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্পগুলোও এই চ্যানেলে পাবেন। তো সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে মেজ স্বামী গল্পের 12 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। মিটিংয়ের জন্য বের হওয়ার সময় কানে এয়ারবাড গুজে সে দ্রুত পায়ে বাংলো ত্যাগ করল। অন্যদিকে সকাল 10:55 ক্যান্টনমেন্ট কলেজের করিডর ধরে টিফিনের ঘণ্টার শব্দে মুখরিত হয়ে উঠল ক্যাম্পাস। সকলে শিক্ষার্থীরা হুটোহুটি করে নিজেদের শ্রেণীকক্ষ ত্যাগ করছে। কেউ বা যাচ্ছে ক্যান্টিনে খাবারের উদ্দেশ্যে, কেউ বা খেলার তাড়ায়, আর গুটি কয়েক রয়ে গেছে খাবার তাগিদে। ছুটির বেল বাজতেই 204 নম্বর কেমিস্ট্রি ল্যাব থেকে গ্লাভস আর সাদা এপ্রন পরা অবস্থায় বেরিয়ে এলো মেঘ, রাইসা, তানিয়া আর ফাতিমা। 4 বান্ধবী মিলে ভিড় ঠেলে ক্যান্টিন থেকে ক্যারামেল মিল্ক টি নিয়ে বসল ক্যাম্পাসের এক কোণে, পেরেন্টসদের জন্য নির্ধারিত বারান্দার নিচের বেঞ্চে। সেখান থেকে সবুজে ঘেরা পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখা যায়। চায়ের উষ্ণ চুমুকে যখন আড্ডাটা জমজমাট, তখন তানিয়া হঠাৎ উৎসাহিত হয়ে বলে উঠল, মেঘু, কক্সবাজার যাবি? বর্ষার এই মৌসুমে কক্সবাজারের ফিলিংই তো আলাদা। তানিয়ার কথায় মেঘ ভ্রু কুচকে তাকালো, মৃদু গম্ভীর স্বরে বলল, তোদের ফ্যামিলি ট্রিপে আমি গিয়ে কি করব? থার্ড পার্সন হয়ে তোদের ট্রিপ মাটি করার শখ নেই আমার। তানিয়ার মুখটা যেন এক নিমেষে চুপসে গেল। মিনমিন করে বলল, আরে না রে, এটা ফ্যামিলি ট্রিপ নয়, শুধু আমরা বন্ধুরা মিলে যাওয়ার প্ল্যান করছি। দেখ, রাসু আর ফাতুহ রাজি। মেঘের ভ্রু আরও কিছুটা কুচকে গেল। ধীর গলায় জিজ্ঞেস করল, এই প্ল্যান কবে হলো? আজ রাতেই করেছি। তোকে ফোনে পাওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোর ফোন বারবার অফ ছিল, তাই জানাতে পারিনি। ফাতিমার কথায় মেঘের মনে পড়ল গত রাতের কথা। ওই অচেনা লুচ্চা নাম্বার থেকে আসা মেসেজের জন্য রাগে ফোনটা অফ করেই ঘুমিয়েছিল সে। ক্যান্টনমেন্ট ক্যাম্পাসে ফোন অ্যালাউ না থাকায় এখন ফোনটা নিশ্চয়ই বাড়িতে অনাদরে পড়ে আছে। মেঘ চিন্তিত গলায় বলল, পরিবারের কেউ রাজি হবে না। 4 জন মেয়ে একা ট্রিপে যাচ্ছে শুনলে বাড়ি মাথায় তুলবে ওরা। ওদের 4 জনের মুখই শুকিয়ে গেল। মেঘও নিজের সুন্দর নখ কামড়াতে কামড়াতে ভাবতে লাগল। কিছুক্ষণ পর হুট করেই মেঘের চোখে একটা ঝিলিক খেলে গেল। সে ফিসফিস করে বলল, এইদিকে শোন, বুদ্ধি মাথায় এসেছে। মেঘের কথা শুনে 3 জোড়া মাথা একত্রিত হয়ে গেল। মেঘ তার গোপন প্ল্যানটা খুলে বলতে শুরু করল। রাইসার মুখটা প্রথমে একটু ভয়ে ভয়ে থাকলেও মেঘের বুদ্ধিদীপ্ত কথায় সে আশ্বস্ত হল। এখন শুধু অপেক্ষা এই রহস্যময় প্ল্যান সফল হয় কিনা। কলেজ থেকে পায়ে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরল মেঘ। এই জ্যৈষ্ঠের শেষ আর আষাঢ়ের শুরুর গুমোট গরমে শরীরটা ক্লান্ত লাগলেও বসার উপায় নেই। বিকেলেই আবার হোম টিউটরের কাছে পড়তে বসতে হবে। মেঘের মেজ ভাই অভ্র এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 3rd সেমিস্টারে পড়ছে, আর বড় ভাই নোমান রয়েছে ঢাকার ইবনে সিনায়। নোমান মূলত একজন কার্ডিওলজিস্ট। সে যে সেই ইমার্জেন্সি অপারেশনের জন্য বাড়ি থেকে বের হলো, এখনও তার বাড়িমুখ হওয়ার ফুরসত মেলেনি। তবে ইদানিং ওদের বাড়িতে একটা নতুন আলাপ উঠছে। মেঘের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই ওরা এই খুলনার পাট চুকরিয়ে সবাই মিলে পাকাপাকিভাবে ঢাকার সাভারে সেটেলড হবে। কারণ নোমান এখন সাভার ইবনে সিনা শাখাতেই নিয়মিত বসছে এবং ওখানেই সাভার ডিওএইচএসের ভেতরে একটা সুন্দর ফ্ল্যাট ক্রয় করছে সে। মা বাবা আর ছোট বোনকে নিজের কাছাকাছি রাখার জন্যই বড় ভাইয়ের এই সুদূর প্রসারী পরিকল্পনা। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েই দুপুরের খাবার খেতে বসে গেল মেঘ। কারণ ঘোরের কাঁটায় ঠিক 4টে বাজলেই স্যার পড়াতে চলে আসবেন। তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে ও সোজা রান্নাঘরে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। আম্মু, তোমার মোবাইলটা একটু দেবে? মেয়ের আচমকা আবদার শুনে আলেয়া বানু হাতা থামিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। মেঘ দাঁত বের করে হেসে বলল, আমার সতীনের সাথে একটু জরুরি কথা বলবো। টেবিলে রাখা মোবাইলটার দিকে ইশারা করতেই মেঘ এক প্রকার ছোঁ মেরে সেটা লুফে নিল। তারপর স্ক্রিন আনলক করে চটপট একটা পরিচিত নম্বরে ডায়াল করল। ওপাশ থেকে কলটা রিসিভ হতেই মেঘ ফোনের স্পিকারে মুখ লাগিয়ে বেশ রসিয়ে বলল, কি বড় সতীন, ভালো আছো? মেঘের প্রশ্ন শুনে ওপাশ থেকে এক বয়স্কা মহিলা খ্যাপাটি গলায় চেঁচিয়ে উঠলেন,
তুই আর আমারে ভালো থাকতে দিলি কই রে ছুরি? তোর লাইগা আমার বুইরা মরণডা খালি ঘরে বইসা দিনরাত কাতরায়। ওপাশের চেনা মানুষের এমন ঝাঝালো কথা শুনে মেঘের ঠোঁটের কোণে দুষ্টুমি ভরা হাসি আরও চওড়া হলো। সে গাল ফুলিয়ে বলল, কাতরানোরই তো কথা গো, একে তো তোমার নাতনি, তার ওপর আবার ওনার 2 নম্বর বউ বলে কথা। আমার জন্য বিরহ জ্বলা হবে না তো কি তোমার মতো মাজা ভাঙা বুড়ির জন্য? মেঘের মুখে এমন কথা শুনে ওপাশে থাকা ওর নানি জুলেখা ইয়াসমিন এক্কেবারে রেগে আগুন হয়ে গেলেন। ছড়ি রে ছড়ি, আমার অমন রাজার মতন সুন্দর জামাইয়ের উপর তোর নজর দিলি কেন? লজ্জা করে না? কি আর করব বলো, তোমার জামাইই তো ছুটু বউ বলে আমারে এমন পাগল বানালো, এখন ওনারে ছাড়া তো আমার রাতে ঘুমই আসে না। তা আমার স্বামীটারে একটু লাইনে দাও না গো বড় সতীন, ওনার মায়াবী কণ্ঠটা শুই না আমার কলিজাটা একটু জুড়াক। নানা জুলেখা ইয়াসমিন এবার ওপাশে আরও মারমুখী হয়ে উঠলেন, যা মেঘ এপাশ থেকেই খুব ভালো বুঝতে পারছিল। নানার সাথে নানির বিয়ে এতগুলো যুগ পার হয়ে গেল, নাতনিদের বিয়ে দেওয়ার বয়স হতে চলল, তবুও নিজের স্বামীকে নিয়ে ওনার ঈর্ষা আর জেলাসি একটুও কমল না। জুলেখা ইয়াসমিনের সামনে ওনার স্বামীকে নিয়ে কেউ রসিকতা করলেই বয়স্কা রেগে আগুন হয়ে যান। ঠিক তখনই ওপাশ থেকে ফোনটা হাত বদল হওয়ার খসখস শব্দ শোনা গেল। তারপর এক প্রবীণ কিন্তু বেশ রসাত্মক পুরুষালী গলা ভেসে আসলো, কি গো ছুটু বউ, কচি কচি জোয়ান পোলা দেখা বুইরা স্বামীরে এক্কেবারে ভুইল্লাই গেলা, ওরে আর মনে টানে না? নানার এমন রসিকতা শুনে মেঘের হাসির বেগ আরও বিস্তৃত হল। ওদিকে রান্নাঘরে দাঁড়িয়ে আলেয়া বানু তার জন্মদাত্রী জুলেখা ইয়াসমিন আর নিজের গর্ভের সন্তান মেঘের এই মধুর আর চিরচেনা সতীন ঝগড়ার সিন দেখে মিটমিট করে হাসতে লাগলেন। এটা এই বাড়িতে কোনো নতুন বিষয় নয়, বরং অতি পুরাতন আর নিয়মিত এক বিনোদন। নানার সাথে কথা বলতে বলতে মেঘ ধীর পায়ে হেঁটে নিজের ঘরের বারান্দায় চলে এলো। চারপাশটা একবার দেখে নিয়ে ফিসফিস করে বলল, হুনো বুড়ো, তোমারে একঠান গোপন কথা কই, এক্কেবারে চিল্লাইবা না আর জোরে কোনো কথাও কইবা না, কিন্তু ভুল্লাহ কাউরে কিছু জানাইবা না। নানা আকবর জুলানো ওপাশ থেকে মেঘের মতো সুর নিলিয়ে ওপাশ থেকে ফিসফিস করে চোরের মতো বললেন, কি কথা বউ? আমি কয়েকদিনের মধ্যেই তোমার বাড়িত আমু, তবে তোমার এই খ্যাপা মাইয়া যেন কিচ্ছু জানে না, এই আগেভাগেই কইলা দিলাম। খালি তোমার মাইয়া না, তোমার বুড়ি বিবি, তোমার পোলা কেউ যেন টের না পায়, বুঝছনি? আকবর জুলান ওপাশে মুচকি হাসলেন। তিনি খুব ভালো বুঝলেন তার এই পাজি নাতনি আবারও পড়াশুনো আর বাড়ির কড়া শাসন ফাঁকি দিয়ে নানা বাড়িতে হাওয়া বদল এবং তাদের সেই বান্ধবীদের ট্রিপের প্ল্যান সফল করার কোনো ফন্দি আঁকছে। তাই তিনিও আর কোনো প্রশ্ন না করে মেঘের সাথে দুষ্টুমিতে তাল মেলালেন। মেঘও নানার আশকারা পেয়ে মনে মনে তার সেই গোপন কক্সবাজার মিশনের চাল চালতে শুরু করল। মোবাইলটা কেটে দিয়ে মেঘের মাথায় হুট করেই একটা কৌতূহল চাপল। সে চট করে মায়ের ফোনের ফেসবুক অ্যাপে ঢুকে পড়ল। সার্চ অপশানে গিয়ে টাইপ করল অঙ্কুশ কারদার। সার্চ বাটনে ক্লিক করতেই সর্বপ্রথম ওর চোখের সামনে ভেসে উঠল নীল টিক চিহ্ন ছাড়া একটা পার্সোনাল প্রোফাইল, যা অলরেডি ফলোয়ার্স পেজ হিসেবে কনভার্ট করা। প্রোফাইল পিকচারে অঙ্কুশের একটা নেভি ব্লু শার্ট পরা, চশমা চোখে দেওয়া অত্যন্ত আকর্ষণীয় ও গম্ভীর ছবি। আইডিতে পোস্টের সংখ্যা হাতে গোনা গুটি কয়েক, কিন্তু ফলোয়ার্স সংখ্যা প্রায় 15,000-এরও অধিক। আর সেই ফলোয়ার্সদের প্রোফাইল ঘাঁটলে দেখা যায় তার 90% হল তরুণী ও মেয়ে ফলোয়ার। স্ক্রোল করতে করতে হঠাৎই মেঘের তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে আটকালো গত পরশুর করা একটা রিসেন্ট পোস্টে, যেখানে ব্যাকগ্রাউন্ডে ঢাকা খুলনা হাইওয়ের গোধূলির আলো আর ফোকাসে অঙ্কুশের একটা আবছায়া ব্লর ছবি প্রকাশ পাচ্ছে। আর সেই ছবির ক্যাপশনে অত্যন্ত খাঁটি বাংলায় খুব সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে, মায়াবন বিহারিণী, তোমারই অপেক্ষায় দিনাপাত করছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ। মরুভূমির ন্যায় শুষ্ক ও খাঁ খাঁ করা এই হৃদমাজার শীতল হবে কেবল তোমারই উষ্ণ অধরের এক পশলা অবাধ্য বৃষ্টিতে। অঙ্কুশের আইডিতে এমন রোম্যান্টিক ও কাব্যিক ক্যাপশন পড়ে নিজের অজান্তেই মেঘের ভেতরের পুরো দেহে কেমন যেন একটা তীব্র জ্বলন ধরে গেল। বুকের ভেতর এক চরম ঈর্ষা ও জেলেসি অনুভব করেও ও নিজেকে সামলাতে পারল না। অবাধ্য আঙুলে ঢুকে পড়ল কমেন্ট বক্সে। সেখানে হাজারো পরনারীদের হট, ক্রাশ আর হ্যান্ডসাম উক্তি শুনে মেঘের ভেতরের সেই জ্বলন যখন দাউ দাউ করে বাড়ছে, ঠিক তখনই ওর নজরে পড়ল একটা মেয়ের করা টপ কমেন্ট। সেখানে একটা ফর্সা মেয়ে লিখে রেখেছে,
তোমার সেই মায়াবন বিহারিণী যদি কোনো মতে আমি হতে পারতাম অঙ্কুশ, তবে ইহকালের জন্য নিজেকে ধন্য মনে করতাম। সবচেয়ে বড় ধাক্কাটা মেঘ তখনই খেল যখন দেখল সেই মেয়েটির কমেন্টে অঙ্কুশ নিজে কেয়ার রিয়্যাক্ট দেওয়ার পাশাপাশি নিজের অফিসিয়াল আইডি থেকে রিপ্লাই করেছে, স্বপ্ন দেখতে ক্ষতি কি, সুন্দর স্বপ্ন তো মানুষের জীবনে কখনো না কখনো বাস্তব রূপ নেয়ই। অঙ্কুশের নিজের হাতে করা সেই রিপ্লাইটা স্ক্রিনে দেখা মাত্রই মেঘের পায়ের নিচের চেনা জমিনটা এক লহমায় আলগা হয়ে গেল। চোখ দুটো চড়ক গাছ হয়ে বড় বড় হয়ে উঠল ওর। নিজের চোখের দৃষ্টি যেন মুহূর্তের মধ্যে ঝাপসা আর ঘোলাটে হয়ে আসতে চাইল। আমার বুকটা এমন অস্থির লাগছে কেন? কেন অন্য কোনো মেয়েকে উদ্দেশ্য করে লেখা মেজরের এই উক্তি আমার বুকে তপ্ত বানের মতো এসে বিঁধছে? মেঘ নিজের এই অবাধ্য প্রশ্নের কোনো যৌক্তিক উত্তর খুঁজে পায় না। সে এক্কেবারে আলুথালু পায়ে বারান্দা থেকে রুমে ঢুকে মায়ের ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে দিল। তারপর ধপাস করে লুটিয়ে পড়ল নিজের গোছানো বিছানার উপর। ওর হাত পা রাগে আর এক অজানা অভিমানে কাঁপছে। কিন্তু এই একগুয়ে আর অবুঝ বেচারি এটা বিন্দুমাত্র জানেও না যে অঙ্কুশের এই পুরো উক্তি আর মায়াবন বিহারিণী সম্বোধনটা কেবল ওকেই ঘিরে লেখা। আর ওই কমেন্টের রিপ্লাইটা মূলত মেঘকে আরও একটু জ্বালানোর জন্যই মেজরের দেওয়া এক মস্ত বড় চাল ছিল। যদি মেঘ কখনো ওর আইডি স্ক্রোল করে তাহলে যেন তা দেখতে পায়। কক্সবাজারের সেই রুদ্ধস্রাব অপারেশন প্ল্যান ও ইন্টেলিজেন্সের মিটিং শেষ করে সদ্যই নিজের সরকারি বাংলোতে ফিরেছে অঙ্কুশ। ঘামে ভেজা দেহে এক্কেবারে আটসাট হয়ে লেপ্টে আছে মেজরের সেই ফর্মাল খাকি ড্রেসটি। রুমে ফিরেই সে বেল্ট আর বুট জুতো খুলে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। আরেক দফা ঠান্ডা পানিতে স্নান সেরে শরীরটা মুছে সামান্য একটা আরামদায়ক 3/4 প্যান্ট পরে সে কিচেনে গেল কফি বানাতে। চিনি ছাড়া কড়া ব্ল্যাক কফি। কফির মগটা হাতে নিয়ে ল্যাপটপ কোলে নিয়ে সে বেডরুমের খাটে বসে পড়ল বর্ডারের কিছু গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ সারণী করার জন্য। চোখের ওপর চড়ে বসল একটা অ্যান্টি রিফ্লেকটিভ রিডিং চশমা, যাতে একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখে কোনো সাইড এফেক্ট না পড়ে। একাধারে প্রায় ঘণ্টা তিনেক ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালানোর পর কিছুটা ক্লান্ত হয়ে ঝাড় উঁচু করে দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকালো ও। দেখল ঘড়ির বড় কাঁটা টিকটিক করে জানান দিচ্ছে রাত এখন 9:35। অঙ্কুশ ল্যাপটপটা একপাশে রেখে নিজের শক্ত হাত দিয়ে ঘাড়ে মৃদু মাসাজ করতে লাগল। এতক্ষণ এক নাগাড়ে কুঁজো হয়ে কাজ করার ফলে ঘাড়ের পেশিতে বেশ ভালোই ব্যথা অনুভব করছে ও। বেডসাইড টেবিলে রাখা নিজের পার্সোনাল ফোনটা হাতে নিয়ে লক স্ক্রিন আনলক করতেই ওপরে ভেসে উঠল ল্যাভেন্ডার রঙের শাড়ি পরিহিত মেঘের সেই চঞ্চল ও মায়াবী একটা ছবি। ঢাকার ছাদ থেকে খুব গোপনে মেঘের অজান্তে এই ছবিটি তুলেছিল অঙ্কুশ। স্ক্রিনের ছবিতে এক দফা গভীর ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে অঙ্কুশ খাটের ড্রয়ার থেকে একটা কাঠের ছোট বাক্স বের করল, যার ভেতরে সারি সারি সাজানো রয়েছে গোয়েন্দা বিভাগের কয়েকটি বেনামি সিম কার্ড। সেখান থেকে একটা নির্দিষ্ট সিম নিজের ফোনে ঢুকিয়ে সে কল লাগালো তার দূরদেশের সেই অভিমানী প্রেয়সীর নম্বরে। ওপাশে রিং হতেই মাত্র 2 সেকেন্ডের মাথায় কলটা রিসিভ হলো। কিন্তু ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শুনেই মেজরের ভ্রু কুঁচকে গেল। কে বলছেন? অন্যান্য সময় মেঘের গলার সেই ঝাঁঝালো লোকাল ঢাকাইয়া টোনের সাথে এখনকার গলার বেজাই পার্থক্য। কণ্ঠস্বরটা বড্ড ভারী, মনে হচ্ছে দীর্ঘক্ষণ বালিশে মুখ বুজে এক নাগারে কেঁদেছেও। কিন্তু কেন? অঙ্কুশ আর কোনো লুকোছোপা বা হেয়ালি তোড়ে সরাসরি নিজের চেনা পুরুষালী গলায় প্রশ্ন না করে ভিন্ন গলায় প্রশ্ন করল, কাঁদছিলে কেন? গতরাতে এই কণ্ঠস্বর শুনে মেঘ চ্যাত করে উঠলেও আজ অলরেডি ফেসবুকে ওই কমেন্ট দেখে মেজরের ওপর এক পাহাড় সমান অভিমান জমা হয়ে গেছে ওর বুকে। তাই ও পাশের কণ্ঠটা চিনতে পেরেও সে আর রাগ দেখালো না। এক চরম উদাস আর ভাঙা গলায় উত্তর দিল, কান্না যার গলার মণিকণ্ঠ তার না কেঁদে আর উপায় কি বলুন? এই দুনিয়ায় কান্নাই এখন আমার একমাত্র বন্ধু, আর কান্নাই আমার পরম শত্রু। তো বন্ধুরা, গল্পের এই পর্যন্তই। তো পরবর্তী পার্টও আপলোড দেওয়া হয়ে গেছে, তো অবশ্যই আপনারা পরবর্তী পার্টও দেখে নেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী গল্পগুলোও এই চ্যানেলে পাবেন। তো সবাইকে ধন্যবাদ।